নমস্কার ছাত্রছাত্রীরা, কনসেপ্ট অফ ফিজিক্স ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। তো যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান 2025 তার ফিজিক্সের প্রশ্ন আমরা লাইভ এখানে সমাধান করব। চলো একদম প্রথমেই আমরা দেখে নিই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে ফিজিক্সের প্যাটার্ন কেমন হয়। এখানে মোট 40টা প্রশ্ন থাকে, তার মধ্যে 3টে ক্যাটাগরি করা থাকে। ক্যাটাগরি 1-এ থাকে 30টা প্রশ্ন, 1 নাম্বার করে থাকে এবং একটি সঠিক প্রশ্ন। 4টি অপশানের মধ্যে একটি সঠিক হয়। যদি তুমি কোনো ভুল করো তাহলে 0.25 নেগেটিভ হয় বা 1-এর 4 নাম্বার নেগেটিভ হয়। ক্যাটাগরি 2-তে সিরিয়াল নাম্বার 31 থেকে 35 পর্যন্ত 5টা প্রশ্ন থাকে। যদি তোমরা প্রশ্নের উত্তর সঠিক দাও পাবে 2 নাম্বার, কিন্তু যদি ভুল হয় তাহলে -0.5 অর্থাৎ দুটো ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে এবং সিঙ্গেল রাইট অ্যান্সার থাকে। ক্যাটাগরি 3-তে আরও 5টা প্রশ্ন থাকে, যেখানে যদি সঠিক উত্তর দাও 2 নাম্বার পাবে, কিন্তু এখানে একাধিক অপশান ঠিক হতে পারে, এক বা একাধিক, হয়তো হলো অপশান এ ঠিক অথবা অপশান এ বি একত্রে ঠিক, এরকম। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। তাহলে এই হলো প্যাটার্ন। 3টে ক্যাটাগরি। ক্যাটাগরি 1-এ 30টা কোশ্চেন 1 নাম্বার করে থাকে, ক্যাটাগরি 2-তে 5টা কোশ্চেন 2 মার্কস করে থাকে এবং ক্যাটাগরি 3-তে 5টা কোশ্চেন থাকে, সেটাও 2 মার্কস করে এবং কোনো নেগেটিভ এখানে নেই। অর্থাৎ মোট 40টা কোশ্চেন আমাদের করতে হবে এবং তার জন্য মার্কস অ্যালটেড থাকবে 50। আজকে আমরা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানে যে ফিজিক্সের কোশ্চেনটি হয়েছিল তার ক্যাটাগরি 1টা আমরা এখানে আজকে লাইভ সলভ করব। ক্যাটাগরি 1 অর্থাৎ 1 থেকে 30 নাম্বার প্রশ্ন পর্যন্ত। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নাম্বার এবং যদি আমরা ভুল করি তাহলে নেগেটিভ মার্কস থাকবে 1/4 করে। চলো একদম আজকে দেখি আজকের প্রথম প্রশ্ন। বলেছে ফর এ ডোমেস্টিক এসি সাপ্লাই অফ 220 ভোল্ট at 50 cycles per second, the potential difference between the terminals of a 2-pin electric outlet in a room is given by। আচ্ছা, এখানে বলেছে যে 220 ভোল্ট একটা এসি সাপ্লাই আমাদের দেওয়া হয়েছে এবং ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে 50 হার্জ। এখানে কি চেয়েছে, এখানে যে এসি সাপ্লাইটা তার ইকুয়েশান চেয়েছে, ঠিক আছে। তো আমরা দেখো, যখন তোমরা জয়েন্টের প্রশ্ন সলভ করবে তখন তোমাদের কিন্তু খুব বেশি রাফ করার জায়গা দেওয়া থাকবে না। প্রশ্নের আশেপাশেই যে জায়গাটা আছে সেটাকেই আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশ্নটা যখন পড়বে তখন তোমরা কিন্তু আইডেন্টিফাই করবে যে কী কী ডেটা দেওয়া আছে। ডেটাগুলো কোশ্চেনের মধ্যেই গোল করে করে তোমরা লিখতে থাকবে। দেখো আমি কিভাবে করছি। তো এখানে দেখো, এখানে আমাদের দেওয়া রয়েছে 220 ভোল্ট। 220 ভোল্ট একটা সাপ্লাই, তাহলে 220 ভোল্টটা এখানে কি, 220 ভোল্টে এখানে হচ্ছে আরএমএস ভোল্টেজ, অর্থাৎ VRMS হলো 220 ভোল্ট। আর কি বলা আছে দেখো, ফ্রিকোয়েন্সি বলা আছে 50 হার্জ। তাহলে এই যে 50 বলা আছে, 50টা হচ্ছে ফ্রিকোয়েন্সি N বলা আছে, তাহলে N হচ্ছে কি 50 হার্জ। তাহলে VRMS বলা আছে 220 ভোল্ট এবং N বলা আছে কি 50 হার্জ। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এখান থেকে দেখো যদি পিক ভোল্টেজ বের করতে বলে, পিক ভোল্টেজ কত হয় তোমরা সবাই জানো, পিক ভোল্টেজ হয় √2 ইন্টু VRMS। তাহলে পিক ভোল্টেজ এখানে কত হচ্ছে, পিক ভোল্টেজ হচ্ছে 220 ইন্টু √2, ঠিক আছে। তো এখানে দেখো 220 √2 হচ্ছে পিক ভোল্টেজ। তাহলে কি অপশান সি তো ভুল, অপশান সিতে দেখো 220 আছে, অপশান বিতে দেখো 220 আছে, অপশান বিও ভুল। তাহলে অপশান এ আর অপশান ডি এর মধ্যে কারেক্ট হতে পারে। এখন আমাদের দেখো এন দেওয়া আছে, তাহলে আমরা ওমেগা বের করতে পারবো। এখন পিক ভোল্টেজ বেরিয়ে গেছে, এখন যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বের করি, ওমেগা ইকুয়ালস টু তোমরা কি জানো, হয় 2πn, n ইকুয়ালস টু 50, তার মানে এটা হয়ে যাবে 50 যদি বসাই তাহলে হয়ে যাবে কি 100 পাই। তাহলে ওমেগা বেরিয়ে গেল কি 100 পাই, অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড, এবং পিক ভোল্টেজ বেরিয়ে গেল 220 ইন্টু √2। তাহলে আমরা জানি এসি ভোল্টেজের কি ইকুয়েশান হয়, V ইকুয়ালস টু V0 সাইন ওমেগা টি or V ইকুয়ালস টু V0 কস ওমেগা টি। যদি সাইন ওমেগা টি দিয়ে করতাম কি হতো, 220 √2
ইন্টু সাইন ওমেগার ভ্যালু হচ্ছে 100πt, কিন্তু দেখো সাইন দিয়ে দেওয়া নেই, দেওয়া আছে এখানে কি কস দিয়ে দেওয়া আছে, ঠিক আছে, এ আর ডি দুটো অপশানই কস দিয়ে দেওয়া আছে, তাহলে কসের ভ্যালুটা বসাই, ভি ইকাস টু V0 ভ্যালু বসাই, V0 ভ্যালু হচ্ছে কত 220√2 ইন্টু কস, ওমেগার ভ্যালু বসাচ্ছি, ওমেগার ভ্যালু হচ্ছে 100πt। এখন এটা কোন অপশানে আছে, 220√2 ইন্টু কস 100πt, এটা রয়েছে দেখো অপশান এতে, VT ইকুয়ালস টু 220√2 কস 100πt। সুতরাং এখানে কি, এখানে কারেক্ট হলো অপশান এ। ঠিক আছে, ক্যালকুলেশনটা আশা করি তোমরা বুঝতে পারলে, খুব দ্রুত আমরা করব, এরপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো এখানে বলেছে এ ফোর্সের ইকুয়েশন দিয়েছে, F ইকুয়ালস টু AI ক্যাপ প্লাস BJ ক্যাপ প্লাস CK ক্যাপ is acting on a body of mass m. The body was initially at rest at the origin. The coordinate of the body after time t will be, দেখো ইংরেজি ভার্সান বাংলা ভার্সান এইভাবেই কোশ্চেনগুলো ঠিক থাকে ওখানে, তো আমি সেভাবেই এখানে সাজিয়েছি। তো একটা বল তার ভেক্টর ফর্ম বলা আছে, দেখো F ইকুয়ালস টু I ক্যাপ প্লাস BJ ক্যাপ প্লাস CK ক্যাপ, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো এটা হচ্ছে ফোর্সের এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, এটা হচ্ছে জেড কম্পোনেন্ট, তাহলে আমরা লিখতে পারি ফোর্সের এক্স কম্পোনেন্ট Fx ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, Fx ইকুয়ালস টু হচ্ছে A, একইভাবে ওয়াই কম্পোনেন্ট Fy সেটা হচ্ছে B, একইভাবে ফোর্সের জেড কম্পোনেন্ট Fz সেটা হচ্ছে কি C। কোথা থেকে পেলাম, I ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের কম্পোনেন্টগুলো আমরা বের করলাম। ঠিক আছে, এবার যদি আমরা বস্তুটা প্রথমে স্থির ছিল, টি সময় পরে বস্তুর স্থানাঙ্ক কী হবে, তাহলে বস্তুর সরণ বের করতে হবে। আমরা জানি সরণ বের করার কী ফর্মুলা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইনিশিয়ালি ও রেস্টে ছিল, তাহলে ইউ ইকুয়ালস টু 0, তাহলে এস ইকুয়ালস টু কী বেরোচ্ছে আমাদের, এস ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এখন যদি আমরা কম্পোনেন্টগুলো বের করি, তাহলে এস এক্স কত হবে, সরণের এক্স কম্পোনেন্ট এস এক্স সমান হবে কি হাফ ইন্টু ত্বরণের আবার এক্স কম্পোনেন্ট, ত্বরণের এক্স কম্পোনেন্ট কী হবে, এফ এক্স বাই এম। কোথা থেকে পেলাম, নিউটনস ল থেকে, এফ ইকুয়ালস টু যদি এম এ হয় তাহলে এ ইকুয়ালস টু কী হয়, এফ বাই এম, তাহলে এফ এক্স বাই এম ইন্টু কি টি স্কোয়ার। এখন এফ এক্স তার ভ্যালু কত, এফ এক্সের ভ্যালু দেখো এখানে লিখেছি এ, তাহলে হয়ে গেল হাফ এ বাই এম ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা বের করতে পারলাম যে এক্স কম্পোনেন্টটা কী হচ্ছে, এক্স কম্পোনেন্ট হচ্ছে হাফ এ বাই এম ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, এটা দেখো দুটো অপশানে আছে, অপশান এ এবং অপশান বি, অপশান সিতেও এটা রয়েছে। ঠিক আছে, তাহলে শুধু এস এক্স থেকে আমরা বের করতে পারছি না, এস ওয়াইটা বের করি একই রকমভাবে, তাহলে যদি এস ওয়াই বের করি অর্থাৎ সরণের ওয়াই কম্পোনেন্ট, সেটা কি বেরোবে, একইভাবে হাফ ইন্টু এদিকে ত্বরণ কত হবে, এদিকে ত্বরণ হবে বি বাই এম ইন্টু কী হবে টি স্কোয়ার। তাহলে সরণের এক্স কম্পোনেন্ট হাফ এ বাই এম ইন্টু টি স্কোয়ার, সরণের ওয়াই কম্পোনেন্ট হচ্ছে হাফ বি বাই এম ইন্টু টি স্কোয়ার। এটা দেখো কোন অপশানে রয়েছে, এটা দেখো অপশান এতে রয়েছে, সুতরাং এখানে কারেক্ট হলো অপশান এ, অপশান বি ম্যাচিং হচ্ছে না। তাহলে দেখো জয়েন্টে তোমাদের টাইম খুবই কম থাকবে, ফলে তোমরা কিন্তু খুব শর্টকাট পদ্ধতিতে তোমাদের সলভ করতে হবে। আমরা দেখো এখানে কিন্তু সরণের জেড কম্পোনেন্ট আমরা বেরই করছি না, কেন, কারণ সরণের আমরা যখন এক্স কম্পোনেন্ট বের করছি এবং সরণের যখন ওয়াই কম্পোনেন্ট বের করছি, তখন দেখো উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। দেখো অপশান এ এর সঙ্গে ম্যাচিং হয়েছে, এ টি স্কোয়ার বাই 2m, এ টি স্কোয়ার বাই 2m, ওয়াই কম্পোনেন্ট বি টি স্কোয়ার বাই 2m, দেখো বি টি স্কোয়ার বাই 2m এখানে আছে, এখানেও পাচ্ছি না, এখানেও বি টি স্কোয়ার বাই 2m আছে, এখানেও পেয়েছি বি টি স্কোয়ার বাই 2m। তাহলে ঠিক আছে, চলো জেড কম্পোনেন্টটা বের করে নিই, এস জেড কত হবে, হাফ ইন্টু ত্বরণ কত হবে, ওখানে ত্বরণ হবে হচ্ছে সি বাই এম ইন্টু হচ্ছে টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা অপশান ডিও আর কারেক্ট হচ্ছে না, তখন অপশান এ কারেক্ট। দেখো এক্স কম্পোনেন্ট আমাদের বেরিয়ে গেছে এ টি স্কোয়ার বাই 2m, সরণের ওয়াই কম্পোনেন্ট বি টি স্কোয়ার বাই 2m, সরণের জেড কম্পোনেন্ট সি টি স্কোয়ার বাই 2m, সুতরাং কারেক্ট হলো আমাদের কি অপশান এ। ঠিক আছে, এরপরে চলো আমরা যাব এর পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন দেখো আমরা দেখি, কনসিডার এ পার্টিকেল অফ মাস 1 গ্রাম and charge 1 coulomb is at rest. Now the particle is subjected to an electrical field. Electrical field এর ইকুয়েশন বলে দিয়েছে in the x direction, where
ই নট ইকুয়ালস টু 2 নিউটন পার কুলাম অ্যান্ড ওমেগা ইকুয়ালস টু এত দি ম্যাক্সিমাম স্পিড অ্যাটেন্ড বাই দি পার্টিকেল ইজ। তাহলে এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে 1 কুলম আধানের একটা বস্তু রয়েছে যার ভর হচ্ছে 1 গ্রাম, স্থির অবস্থায় আছে। এক্স অক্ষ বরাবর একটা তড়িৎ ক্ষেত্র প্রযুক্ত হয়েছে। এক্স অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রটা কত হয়েছে, ই সমান E0 সাইন ওমেগা টি, এবং E0 এর ভ্যালু বলেছে 2, ওমেগারও ভ্যালু বলে দিয়েছে। বস্তুর সর্বোচ্চ গতি। এখন এখানে বস্তুর ওপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। বস্তুর ওপর যদি একটা ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে আমাকে সেখান থেকে কি করতে হবে, সেখান থেকে ভেলোসিটির একটা ইকুয়েশন আমাদের বের করতে হবে, তবে আমরা ম্যাক্সিমাম ভেলোসিটিটা বের করতে পারবো। ঠিক আছে, তো এখানটা আমি একটু জায়গাটা আমি বাড়িয়ে নিচ্ছি করার জন্যে। জায়গাটা আমি একটু বড় করে নিই। ঠিক আছে, চলো এখানে আমরা করি। আমরা জানি ত্বরণ এ ইকুয়ালস টু কী হয়, ফোর্স বাই মাস, এটা হয় ত্বরণ। এখন যদি এ এর কেউ ভ্যালু বসাই, একে আমরা কি লিখতে পারি, একে লিখতে পারি আমরা ডিভিডিটি, তাই তো। এ ইকুয়ালস টু ডিভিডিটি আমরা সবাই জানি। আর ফোর্সকে আমরা কি লিখতে পারি, কিউ ইন্টু ই বাই এম। তাহলে আমরা ইকুয়েশান কি পেলাম, ডিভিডিটি ইকুয়ালস টু কিউ ই বাই এম। তাহলে এটাকে যদি দুদিকে ইন্টিগ্রেশান করি, তাহলে ইন্টিগ্রেশান আমরা লিখতে পারি কি ডিভি, ইন্টিগ্রেশান দেখো ডিভি ইকুয়ালস টু কি ইন্টিগ্রেশান কিউই, ঠিক আছে, ইন্টিগ্রেশান কিউই বাই এম। আচ্ছা, এখানে এর ভ্যালু আমরা বসিয়ে দেবো। ই ইকুয়ালস টু কী বলেছিল, ই ইকুয়ালস টু বলা ছিল E0 সাইন ওমেগা টি। তাহলে E0 সাইন ওমেগা টি, তাহলে ই এর ভ্যালুটা বসিয়ে দিলাম E0 সাইন ওমেগা টি, ডিটি এদিক থেকে চলে এলো ইন্টু ডিটি। তাহলে কি পেলাম আমরা, ইন্টিগ্রেশন ডিভি ইকুয়ালস টু 0 টু টি কিউ E0 সাইন ওমেগা টি বাই এম ইন্টু ডিটি। এখন টাইম যখন 0 তখন ভেলোসিটি ছিল 0, টাইম যখন টি তখনকার ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের আমরা লিমিট বসিয়ে দিলাম। ইন্টিগ্রেশনের লিমিট যদি আমরা বসিয়ে দিই, আমরা দেখো এরপরে এই জায়গাটা কাজ করব। তো ইন্টিগ্রেশন ডিভি, সেটার ভ্যালু কি হবে, ভি। এখন এখানে ইন্টিগ্রেশনের ভিতর থেকে কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। কনস্ট্যান্ট এখানে কি, কিউ E0 বাই হচ্ছে এম, এটা হচ্ছে কনস্ট্যান্ট কিউ E0 বাই এম, এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। এখন যদি সাইন ওমেগাটির তোমরা ইন্টিগ্রেশান করো, একটা ওমেগা বাইরে বেরোবে, এবং সাইন ওমেগাটির ইন্টিগ্রেশান কী হবে, সাইন ওমেগাটির ইন্টিগ্রেশান হবে মাইনাস কস ওমেগাটি। মাইনাস কস ওমেগাটি যে হলো, যদি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, কস জিরো যেন 1, তাহলে মাইনাস কস 0 হয়ে সেটা হয়ে যাবে 1, মাইনাসে মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, মাইনাস থাকবে কি কস ওমেগাটি। তাহলে ডান দিকটাকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে তার আপার লিমিট লোয়ার লিমিট আমরা বসালাম। এখন আমাদের কোশ্চেনে কী চেয়েছে, ভি কখন ম্যাক্সিমাম হবে। দেখো ভি ম্যাক্সিমাম হবে যখন হচ্ছে কসটা মিনিমাম হবে। ঠিক আছে, কস টার্মটা যখন মিনিমাম হবে। কসের মিনিমাম ভ্যালু কত, কস ওমেগা টি তার মিনিমাম ভ্যালু, কসের মিনিমাম ভ্যালু তোমরা কত জানো, কসের মিনিমাম ভ্যালু হয় হচ্ছে -1। কসের মিনিমাম ভ্যালু যদি -1 হয়, তাহলে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এটাই আমাদের চেয়েছে কোশ্চেনে, ভি ম্যাক্স। তাহলে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু হবে যদি কসের এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই। কসের এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব, 2q ইন্টু E0, এটা 1 + 1 2 হয়ে গেল, -1 আর মাইনাস প্লাস হয়ে গেল, এটা বাই হচ্ছে এম ওমেগা। এখন দেখো ভ্যালুগুলো আমার মনে আছে। তো এখন কিউ এর ভ্যালু কত বলা ছিল, কিউ এর ভ্যালু বলা ছিল 1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু ই নট এর ভ্যালু কত বলা ছিল, ই নটের ভ্যালু বলা ছিল 2 বাই মাস বলা ছিল 1 গ্রাম, মানে 1 ইন্টু 10⁻³ কেজি ইন্টু ওমেগার ভ্যালু কত বলা ছিল 1000। দেখো 10⁻³ আর 1000 গুণ হয়ে গেল 1, 2 ইন্টু 2 গুণ হয়ে কত হয়ে গেল 4, এবং আমরা এটা টোটালটাই SI করছি। তাহলে অ্যান্সার হলো কি 4 মিটার পার সেকেন্ড। তাহলে টোটাল ক্যালকুলেশন করে আমাদের কি বেরোলো, আমাদের বেরোলো হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমরা দেখি 4 মিটার পার সেকেন্ড আমাদের কোথায় আছে। দেখো 4 মিটার পার সেকেন্ড ক্যালকুলেশনটা দেখো এখানে আরেকবার চলে আসবে। আমি এবার ক্যালকুলেশনটা মুছে দিচ্ছি, ক্যালকুলেশনটা তোমরা দেখে নিয়েছো, আবার ব্যাকে দেখে নিতে পারবে। তাহলে সঠিক উত্তর আমাদের হলো কি 4 মিটার পার সেকেন্ড। তাহলে অপশান বি হলো এক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার। এরপর চলো আমরা যাব নেক্সট স্লাইডে। জয়েন্টে তোমরা মনে রাখবে, জয়েন্টে কিন্তু সময় একটা বড় ফ্যাক্টর, খুব কুইক তোমাদের ক্যালকুলেশন করতে হবে, খুব কুইক।
এরপর আমরা এটাকে আমি একটু সরিয়ে নিয়ে এদিকে, এরপর আমরা যাচ্ছি আমাদের পরের কোশ্চেনে। কি বলেছে? দি নাম্বার অফ আনডিকেড নিউক্লিয়াই ইন এ স্যাম্পল অফ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইজ শোন ইন দ্য ফিগার। ঠিক আছে, ফিগারটা আমরা চিনি, রেডিও অ্যাক্টিভ ডিকে কার্ভ। হুইচ অফ দি ফলোয়িং গ্রাফস কারেন্টলি শো দ্য রিলেশনশিপ বিটুইন এন অ্যান্ড দ্য অ্যাক্টিভিটি এ। একটা তেজস্ক্রিয় পদার্থ অক্ষত অবস্থায়, পরমাণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন, সময়ের সাথে পরিবর্তনের চিত্র দেখানো আছে। ঠিক আছে, সময়ের সাথে পরিবর্তনের চিত্র দেখানো আছে, এটা এই গ্রাফটা। নিচের কোন লেখ্যটি অক্ষত পরমাণুর সংখ্যা এন এবং তেজস্ক্রিয়তা এর সম্পর্ক সঠিকভাবে নির্দেশ করে? এটাকে একটু আমি জুম করে নিই। দেখো, এই আমাদের গ্রাফ দেওয়া আছে চারটে। ঠিক আছে, তেজস্ক্রিয়তা বা সক্রিয়তা বা অ্যাক্টিভিটি, তাকে আমরা লিখতাম কি এ। তাহলে আমরা লিখতাম তেজস্ক্রিয়তা, और একে আমরা কি বলতাম? অ্যাক্টিভিটি। এর ইউনিট কি হতো? এর ইউনিট হতো 20। তাহলে অ্যাক্টিভিটি এ বাই ডেফিনেশন এ ইকুয়ালস টু কি বলতে পারি? মড অফ ডিএনডিটি। এবার মড অফ ডিএনডিটি সূচকীয় সূত্র অনুসারে তোমরা কি জানো? মড অফ ডিএনডিটি ইকুয়ালস টু হয় মাইনাস ল্যামডা এন। ঠিক আছে, মাইনাস ল্যামডা এন, ল্যামডা বিঘটন ধ্রুবক। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি? এন ইকুয়ালস টু যদি সাজাই কি হয়ে যাবে? 1/λ। এন ইকুয়ালস টু 1/λ ইন্টু এ। তাহলে কি দেখতে পাচ্ছি? এন এবং এ হচ্ছে প্রপোর্শনাল, ওয়াই ইকুয়ালস টু এম এক্স সমীকরণ, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। তাহলে কী হবে সমীকরণটা? মূলবিন্দুগামী সরলরেখা হবে। কোথায় আছে মূলবিন্দুগামী সরলরেখা? অপশান এতে। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এবার কুইকলি আমরা যাব ঠিক আমাদের এর পরের প্রশ্নে। চারটে হয়েছে, আমাদের লক্ষ্য কিন্তু 30টা। ঠিক আছে, তো দেখো অপশান 5, বেশ বড় প্রশ্নটা অপশান 5 এখানে। তো কি বলেছে? রুমা রিচড দি মেট্রো স্টেশন অ্যান্ড found that the escalator was not working. She walked up the stationary escalator with velocity v1. ঠিক আছে, with velocity v1 in time t1. তো তারপরে কি বলেছে? On other day, if she remains stationary on the escalator moving with velocity v2, then escalator takes her up in time t2. The time taken by her to wake up with velocity v1 on the moving escalator will be. তোমরা এখানে দেখো কি করা আছে। এখানে হচ্ছে রুমা যে মেট্রো স্টেশনে গিয়েছিল, যে চলমান সিঁড়ি এসকেলেটার তোমরা দেখেছো, শপিং মলে থাকে, মেট্রোতে তো থাকে। তো সেই এসকেলেটার একদিন স্থির ছিল, খারাপ ছিল এসকেলেটার। তো সে v1 গতিবেগে t1 টাইমটা উঠতে লেগেছে, এসকেলেটার বন্ধ ছিল, উঠতে লেগেছে t1 টাইম। ঠিক আছে, তো দ্বিতীয় একদিন সেদিন সে v2 বেগে চলন্ত এসকেলেটার দিয়েছিল, সে আর হাঁটেনি, এসকেলেটার দিয়ে গেছে, মানে v2টা ছিল এসকেলেটারের স্পিড। এবং থার্ড ডে আরেকদিন সে গেছে, সে চলন্ত সিঁড়ি এসকেলেটার ঠিকঠাক ছিল সেদিন, v1 গতিবেগে, মানে এসকেলেটারে উঠছিল এবং ও হেঁটে উঠেছে। ঠিক আছে, তো এটা কি? এটা একদম খুব একদম সাধারণ একটা অঙ্ক। এটা হচ্ছে তোমার লব্ধিবেগের অঙ্ক। ঠিক আছে, তো এখানে যদি আমরা ছবিগুলো আঁকি তোমরা দেখতে পাবে কি হচ্ছে। তো একদম প্রথম দিনে ধরো এসকেলেটারে করে উঠেছে রুমা। ঠিক আছে, এসকেলেটার করে উঠেছে, ধরো লেন্থ হচ্ছে এল। ঠিক আছে, এল হাইট উঠেছে, তাহলে স্পিড কত ছিল? এসকেলেটার তো খারাপ ছিল, তাহলে রুমার স্পিড কত ছিল? v1 ইকুয়ালস টু এল বাই t1। ঠিক আছে, সেকেন্ড ডেতে রুমা হাঁটেনে, এসকেলেটার ঠিকঠাক ছিল, এসকেলেটারে গেছে একই রাস্তা, এটা এল, তাহলে এসকেলেটারের স্পিড কত? এসকেলেটারের স্পিড v2 ইকুয়ালস টু হচ্ছে এল বাই t2। তাহলে রুমার স্পিড হচ্ছে এল বাই t1, এসকেলেটারের স্পিড হচ্ছে এল বাই t2। এবার থার্ড ডেতে রুমা যখন যাচ্ছে তখন কি এল হাইটেও যাচ্ছে, এল ডিস্টেন্সেও যাচ্ছে। এখন স্পিড কত হয়ে গেছে? এখন স্পিড ওর বেড়ে গেছে, এখন স্পিড হচ্ছে ওর v1 প্লাস v2। এখন ওর স্পিড v1 প্লাস v2 কেন হলো? কারণ রুমা চলছে v1 স্পিডে, এসকেলেটারও যাচ্ছে v2 স্পিডে, তাহলে ওদের লব্ধি বেগ দুজনের একত্রে কি হয়ে গেছে? v1 প্লাস v2। তাহলে এখন টাইম কত লাগবে?
এখন টাইম কত লাগবে, আমরা জানবো টাইম কত লাগবে এল বাই তাদের লব্ধি স্পিড হচ্ছে কি v1 প্লাস v2। এখন v1 আর v2 যদি আমরা ভ্যালুগুলো বসাই এখানে আমরা পেয়ে গেছি, তাহলে এল বাই v1 এর ভ্যালু হচ্ছে এল বাই t1 প্লাস v2 এর ভ্যালু হচ্ছে এল বাই t2। এটাকে যদি সরল করো দেখো এলটা কমন নিয়ে ওপর নিচে কেটে যাবে, t1 t2 দেখো লসাগু হবে, তাহলে থাকবে t1 t2 বাই নিচে t1 প্লাস t2। তাহলে এটা কোন অপশানে আছে দেখো t1 t2 বাই t1 প্লাস t2। এটাকে একটু জুম আউট করি আমি, দেখো এইটা রয়েছে, দেখো এটা ওটা বেরিয়েছিল কি আমাদের টিটা বেরিয়েছিল, তাহলে সেটা রয়েছে দেখো অপশান এতে, ঠিক আছে অপশান বিতে রয়েছে, দেখো t1 t2 বাই t1 প্লাস t2, ওটা 1 বাই হয়েছে, ঠিক আছে 1 বাই হয়ে এটা হয়ে যাবে t1 t2 বাই t1 প্লাস t2, তাহলে অপশান বি। তাহলে এখানে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। সে কত সময় নিয়েছে t1 প্লাস t2 বাই t1 t2, অপশান বি এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো আমরা যাই এবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6 দেখো, এ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন, ডিফ্র্যাকশন থেকে মানে হচ্ছে ব্যতিচার, তারপরে হচ্ছে অপবর্তন থেকে এটা এসেছে। এ সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন ইজ অবটেন্ড ইউজিং এ বিম অফ রেড লাইট, ইফ রেড লাইট ইজ রিপ্লেসড বাই ব্লু লাইট দেন, মানে আমরা জানি মোনোক্রোমাটিক লাইট নিয়ে কাজ করা হয়, যখন ডিফ্র্যাকশন করা হয় লাইটের কালার চেঞ্জ হয়েছে, তার মানে কি ওয়েভলেন্থ চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো ওয়েভলেন্থ চেঞ্জ হলে কি হবে, চারটে অপশান দেওয়া আছে। দি ডিফ্র্যাকশন প্যাটার্ন উইল ডিসঅ্যাপিয়ার, ফ্রিঞ্জেস উইল বিকাম ন্যারোয়ার অ্যান্ড ক্রাউডেড টুগেদার, ফ্রিঞ্জেস উইল বিকাম ব্রডার অ্যান্ড উইল বি ফার্দার অ্যাপার্ট, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ডিফ্র্যাকশন প্যাটার্ন। এখন কি হবে, চারটে অপশান আছে, এখানে আমাদের দেখতে হবে কি ব্যতিচার ঝালরের প্রস্থ কী হয়, ব্যতিচার ঝালরের প্রস্থ বা বেদ, ঠিক আছে বেদ কত হয়, কেন্দ্রীয় পটির বেদ তার এক্সপ্রেশন হয় 2 ল্যামডা ক্যাপিটাল ডি বাই হয় স্মল এ। ল্যামডাটা কী ছিল, যে লাইটটা ইউজ করা হয়েছে ল্যামডাটা ছিল তার ওয়েভলেন্থ। ক্যাপিটাল ডিটা কী ছিল, ক্যাপিটাল ডি ছিল যে স্লিট আছে এবং স্ক্রিন আছে তাদের মধ্যে ডিস্টেন্স ছিল ক্যাপিটাল ডি, এবং স্মল এ ছিল যে স্লিটটা ছিল সিঙ্গেল স্লিটটা সেটা কতটা চওড়া তার উইথ, ঠিক আছে। তো এখানে কি করা হয়েছে, কালার চেঞ্জ করা হয়েছে। একদম প্রথমে ছিল লাল আলো, তারপরে নীল আলো ব্যবহার করা হয়েছে। আমরা জানি ল্যামডা রেডের ল্যামডা কি হয়, ব্লু এর চেয়ে বেশি হয়, ল্যামডা ব্লু, ঠিক আছে। তো রেডের কি হয়, ফ্রিকোয়েন্সি কম হয় ব্লু এর থেকে, কিন্তু ওয়েভলেন্থ কী হয়, বেশি হয়। এখন ল্যামডা লালের বদলে কি করা হয়েছে, নীল ব্যবহার করা হয়েছে, লালের বদলে নীল, তাহলে ল্যামডা কি হয়েছে, ল্যামডা কমেছে। কোশ্চেন অনুসারে ল্যামডা কমেছে, রেডের পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে, ব্লু, ল্যামডা কমেছে। ল্যামডা যদি কমে তাহলে এক্সপ্রেশন কি দেখছো, এক্সপ্রেশনে কি হবে, বেদ কমবে, বেদ তাহলে কমে যাবে এক্সপ্রেশন অনুসারে আমাদের, ঠিক আছে। খুবই সোজা এটা কিন্তু প্রশ্ন। তাহলে এটা কোন অপশানে রয়েছে, অপশান বি, ঝালকগুলির বেদ কমে যাবে এবং তারা আরও নিকটবর্তী হবে, সুতরাং এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর হচ্ছে দেখো পরের প্রশ্ন আমাদের 7 বলেছে, এ কোয়ান্টিটি এক্স ইজ গিভেন বাই এপসাইলন নট এল ডিভিডিটি where epsilon naught is permittivity of free space, L is the length and dV is the potential difference and delta T is the time interval. The dimension of X is same as that of, আচ্ছা এখানে X একটা কাল্পনিক রাশি বলেছে, তার এক্সপ্রেশন বলে দিয়েছে epsilon 0 L into dVdt, যেখানে epsilon 0 হচ্ছে তড়িৎভেদ্যতা, L হচ্ছে দৈর্ঘ্য, dV বিভব পার্থক্য, ডেল্টা T হচ্ছে সময়ের ব্যবধান। তাহলে X কি, ডাইমেনশন বের করে বলতে হবে X কি কিন্তু বলেনি, একটা এক্সপ্রেশন বলেছে, ঠিক আছে। আমরা কুলম্বস ল জানি, কুলম্বস ল অনুসারে দেখো আমরা কি লিখতে পারি,
এফ ইকুয়ালস টু লিখতে পারি 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে আমাদের এক্স ইকুয়ালস টু কত বলেছে? এক্স ইকুয়ালস টু আমাদের বলেছে এপসাইলন নট এল ইন্টু ডিভি বাই হচ্ছে ডিটি। ঠিক আছে, এদের সবাইয়ের যদি আমি ডাইমেনশান বের করি, আমরা কি করতে চাইছি? এদের ডাইমেনশান বের করতে চাইছি। তাহলে এপসাইলন নটের ডাইমেনশান দেখো, এখান থেকে কি লিখতে পারি? এপসাইলন নট উপরে উঠবে, এফ নিচে নামবে, Q1 Q2 আছে, তার মানে কিউ স্কোয়ারের ডাইমেনশান। ঠিক আছে, Q1 আর Q2 তাদের গুণ করে নিলাম কি কিউ স্কোয়ারের ডাইমেনশান, বাই নিচে কি হবে? এফটা নিচে নামবে, এফ ইন্টু আর স্কোয়ার তার ডাইমেনশান। ঠিক আছে, তাহলে এটার ডাইমেনশান নিচ্ছি, এক্সের ডাইমেনশান ইকুয়ালস টু এক্সটাও ধরো ডাইমেনশান করে দিলাম। তাহলে এক্সের ডাইমেনশান মানে হলো এপসাইলন নটের ডাইমেনশান হলো এটা, মানে এর ডাইমেনশান আমরা বের করব। এল এর ডাইমেনশান, এল এখানে কি? এল এখানে হচ্ছে একটা লেন্থ, তাহলে এল এর ডাইমেনশান বের করব, তারপরে ইন্টু কি আছে? ডিভিডিটি। এখন ডিভি মানে কি? ডিভি মানে ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি, তার মানে ভি ইকুয়ালস টু হয় কি ডব্লিউ বাই কিউ। এখন ডব্লিউ মানে আবার কি হয়? ডব্লিউ মানে হয় এফ এস, এফ ইন্টু কিছুটা সরণ এস বাই কিউ। তাহলে ভি এর ডাইমেনশান ওপরে যেটা ছিল সেটাকে আমরা লিখতে পারি কি এফ ইন্টু এস বাই কিউ তার ডাইমেনশান। ঠিক আছে, এটা কি লিখলাম? এটা ডিভি লিখলাম। আবার আছে কি নিচে এক্সপ্রেশনে কি আছে? ডিটি। তাহলে একটা 1/t একটা টাইমের ডাইমেনশান হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর ডাইমেনশান হবে, ডাইমেনশান করে যেটা হবে। এবার তোমরা দেখো এখানে কী কী কেটে যাচ্ছে, দেখো এখন এফ এর ডাইমেনশান আর এখানে এফ, দেখো দুটো এফ তো এখানে কেটে যাচ্ছে, দুটো এফ কেটে যাচ্ছে, একটা কিউ কেটে যাচ্ছে, একটা কিউ কেটে যাচ্ছে, এখানে আর স্কোয়ার, আর ছিল লেন্থ, এটাও লেন্থ, এটাও লেন্থ, দেখো আর স্কোয়ারের সঙ্গে এই দুটো লেন্থ কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে আলাদা আলাদা আমরা হয়তো সাইন ইউজ করেছি কিন্তু প্রত্যেকটাই লেন্থ, আর স্কোয়ারও ছিল লেন্থ, এলও ছিল লেন্থ এবং এসও লেন্থ, কেটে গেল। নিচে দেখো টি পড়ে আছে। ঠিক আছে, তাহলে এই টোটাল জিনিসটা কিসের ডাইমেনশান হচ্ছে? এটা হচ্ছে কিউ বাই টি এর ডাইমেনশান, কিউ বাই টি তার ডাইমেনশান হচ্ছে এটা। এখানটা একটু মুছে দিই আমি। তো এই টোটাল জিনিসটা হচ্ছে কিউ বাই টি এর ডাইমেনশান। যদি ডাইমেনশানটা আমরা অ্যানালিসিস করি এখান থেকে, কিউ বাই টি ইকুয়ালস টু কি জানো তোমরা? কিউ বাই টি ইকুয়ালস টু হচ্ছে আই, মানে এটা হয়ে যাবে কি আই এর ডাইমেনশান। তাহলে এক্স এর ডাইমেনশান কিসের সঙ্গে ম্যাচিং হচ্ছে? এক্স এর ডাইমেনশান ম্যাচিং হচ্ছে আই এর ডাইমেনশান কারেন্টের সঙ্গে। কোন অপশানে রয়েছে? দেখো অপশান ডি, অপশান ডি কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তাহলে এখানে এক্স যে রাশিটাকে ধরা হয়েছে সেটা আসলে কি? সেটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। আমরা পরপর ডাইমেনশানগুলো বের করলাম, ডাইমেনশান বের করেই কিন্তু আমরা অ্যান্সারে পৌঁছে গেছি। এরপর দেখো, এরপর হচ্ছে 8 প্রশ্ন। কি বলেছে? একটা এলিভেটর আছে, এলিভেটরের ছাদে একটি স্টিলের তার আছে, তা থেকে একটা 10 কেজি ওজন ঝুলছে। কোশ্চেনের এই ছবিটা কিন্তু একদম ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে সাপ্লাই করা হয়েছিল ছবিটা। ঠিক আছে, একটা 10 কেজি একটা ওয়েট ঝুলছে তার দিয়ে, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলে দিয়েছে 2 সেমি স্কোয়ার। যদি এলিভেটরটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ওপরের দিকে ওঠে, সেটাও আঁকা রয়েছে, তাহলে তারের অনুদৈর্ঘ্য বিকৃতির মান হবে, তারের অনুদৈর্ঘ্য বিকৃতি তোমাদের মান বের করতে হবে এখানে। ঠিক আছে, তো এটা যদি এখানে ঝোলে তাহলে এখানে আমরা আগে আমরা এখানে এর ওপরে কী করব? আমরা আঁকাটাকে আগে কমপ্লিট করব। ঠিক আছে, আমি এটা বরঞ্চ একটু আমি জুম করে নিই। একটু জুম করে নিচ্ছি এবং আমি এইখানেই কষবো পেন দিয়ে। ঠিক আছে, 10 কেজি একটা ওয়েট এখানে ঝুলছে। 10 কেজি যদি ওয়েট ঝোলে তাহলে নিচের দিকে কি বল পড়বে? একটা হচ্ছে এমজি, তার ওজন পড়বে। ঠিক আছে, এখানে অ্যাক্সিলারেশান বলা আছে, অ্যাক্সিলারেশান এ ইকুয়ালস টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আপওয়ার্ড অ্যাক্সিলারেশান। এখন ওপরের দিকে যদি ত্বরণ হয়, আমরা জানি যদি ত্বরণযুক্ত কোনো রেফারেন্স ফ্রেমে কোনো বস্তু থাকে, ত্বরণের উল্টো দিকে তার উপরে একটা সিউডো ফোর্স কাজ করে, তাহলে এই দিকে একটা সিউডো ফোর্সের ওপরে কাজ করবে, যেটা হচ্ছে এমএ। ঠিক আছে, তাহলে এর ওপরে মোট বল কত কাজ করেছে? এমজি আর এমএ, সেটা হচ্ছে নিচের দিকে। আর এরিয়া কত বলা আছে কোশ্চেনে? তারের ক্রস সেকশনাল এরিয়া সেটা বলা আছে 2 সেমি স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া বলা ছিল।
ঠিক আছে, এইবার আমরা যদি ইয়ং গুণাঙ্কর আমরা ফর্মুলা লিখি, আমরা ইয়ং গুণাঙ্ক কি জানি? ইয়ং গুণাঙ্ক হয় এফ বাই এ বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, স্ট্রেস বাই স্ট্রেন, পীড়ন বাই বিকৃতি। এবার এখানে কোশ্চেনে কী চেয়েছে? এখানে কোশ্চেনে চেয়েছে বিকৃতি। ঠিক আছে, তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল, এখান থেকে কি লিখতে পারি? স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়ালস টু হচ্ছে, এটা উপরে উঠে যাবে, ওয়াইটা নিচে নেমে যাবে, তাহলে এফ বাই এ ইন্টু ওয়াই। ব্যাস, আমাদের অঙ্ক হয়ে গেছে, এটাই আমাদের চেয়েছে। এবার এখানে ভ্যালুগুলো জাস্ট বসাতে হবে। এখন এফ ফোর্স, তারটার ওপরে টোটাল কত ফোর্স পড়ছে, এই ফোর্সটার অ্যাড হবে এম এ প্লাস এম জি, তাহলে এম কমন গেল, এ প্লাস জি, এটা হলো টোটাল ফোর্স। এ কত? এ হচ্ছে আমাদের বলেছে কি 2 সেমি স্কোয়ার। এখন সেমিকে যদি মিটারে নিয়ে যাই 10⁻² স্কোয়ার আছে 10⁻⁴, তাহলে 2 ইন্টু 10⁻⁴ ইন্টু ওয়াই। ওয়াইয়ের ভ্যালু কোশ্চেনে কত বলা ছিল? ওয়াইয়ের ভ্যালু বলা ছিল 2 ইন্টু 10⁻11, এটা বলা ছিল কোশ্চেনে, 2 ইন্টু 10⁻11, মনে আছে আমার। তাহলে যদি এম এর ভ্যালু এখানে বসাই, তাহলে এটা কত পাবো? এম ইন্টু এ প্লাস জি। এ কত বলেছে? এ বলেছে হচ্ছে 2, আর জি বলেছে কত? জি হচ্ছে 10, তাহলে ওপরে হয়ে যাবে কি 10 ইন্টু 12, তাই তো? এম এর ভ্যালু হচ্ছে 10 কেজি বলা আছে, আর এটা হচ্ছে 12, এ প্লাস জি। এ বলেছে তো 2, এখানে ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে। নিচে তাহলে কত হবে? 2 ইন্টু 2 হয়ে যাবে হচ্ছে 4, 10⁻⁴, 10⁻11 হয়ে যাবে 10⁻7। ঠিক আছে, তাহলে 10 ইন্টু 12/4 ইন্টু 10⁻7, 4 দেখো কাটবে, 4 3 হচ্ছে 12, 10⁻7 ওপরে 10⁻10, তাহলে এটা হয়ে যাবে কত? 3 ইন্টু 10⁻6। তাহলে অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে 3 ইন্টু 10⁻6। চলো এবার আমরা দেখি যে কোন অপশানের সঙ্গে এটা মিলেছে। দেখো কোন অপশানের সঙ্গে মিলেছে, দেখো 3 ইন্টু 10⁻6, উত্তরটা তোমাদের মনে রয়েছে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে অপশান বিতে, এটা রয়েছে অপশান বিতে। তাহলে কারেক্ট অ্যান্সার হলো অপশান বি, 3 ইন্টু 10⁻6। এবার চলো আমরা যাব আমাদের নেক্সট স্লাইডে। ঠিক আছে, দেখো এখানে একটা ডায়োডের আমরা সার্কিট দেখতে পাচ্ছি। একটা ডায়োড রয়েছে যেটা হচ্ছে প্যারালাল কানেকশানে দেওয়া রয়েছে, তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, একটা ডায়োডের সঙ্গে একটা রোধ সমান্তরালভাবে রয়েছে, এবং আইভি গ্রাফ চেয়েছে। আইভি গ্রাফ, দেখো ডায়োডের আইভি গ্রাফ কী হয়, এগুলো একদম থিওরিটিক্যাল কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন। ডায়োডের আইভি গ্রাফ কী হয়? ফরওয়ার্ড বায়াসে এই গ্রাফটা হয়, এটা হয় কাট ইন ভোল্টেজ। এবং রিভার্সে কি হয়? রিভার্সে কোনো কারেন্ট আমরা পাই না, মিলি অ্যাম্পিয়ারে আগলে তারপরে হঠাৎ ব্রেকডাউন হয়, আমাদের জানার দরকার নেই। তাহলে শুধু ডায়োডের জন্যে ভি ইন পর্যন্ত গ্রাফটা হতো কি 0 দিয়ে যেত। ঠিক আছে, ডায়োডের জন্য। তাহলে ডায়োডের মধ্যে দিয়ে কাট ইন ভোল্টেজ পর্যন্ত ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্টই যাবে না। তাহলে সেখানে শুধু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। তাহলে রেজিস্ট্যান্স একটা কি? ওহমীয় পরিবাহী। তো তার জন্য গ্রাফটা কী হবে? স্ট্রেট লাইন গ্রাফ হবে। তাহলে স্ট্রেট লাইন গ্রাফ হবে শুধু রেজিস্ট্যান্সের জন্য আপ টু কাট ইন ভোল্টেজ। এটা হচ্ছে শুধু ডায়োডের গ্রাফ, এটা ডায়োডের গ্রাফ। রেজিস্ট্যান্সের জন্য ডায়োডের গ্রাফ তো শুরুই হয়নি, হয়েছে তো কাট ইন ভোল্টেজ থেকে, তাহলে ততদূর কিন্তু পাবে স্ট্রেট লাইন গ্রাফ। তাহলে এই অপশানটা ভুল, এই অপশানটিও ভুল, এটা কারেক্ট হতে পারে, এই দুটো কারেক্ট হতে পারে। ঠিক আছে, অপশান এ আর অপশান বি। এবার হচ্ছে যেই কাট ইন ভোল্টেজ পেরিয়ে যাবে, কাট ইন ভোল্টেজ পেরিয়ে যাওয়ার পরে কি হবে? কাট ইন ভোল্টেজ পেরিয়ে যাওয়ার পরে ডায়োডের জন্যেও আবার তড়িৎ প্রবাহ শুরু হবে। এখন ডায়োডের গ্রাফটা কেমন হয়? এটা হয় ডায়োডের আইভি গ্রাফ, এদিকে আই এদিকে ভি। তাহলে এরকম হবে গ্রাফটা। প্রথমে স্ট্রেট লাইন যাচ্ছিল শুধু রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল বলে, তারপর যখন ডায়োড তার সঙ্গে অ্যাটাচ হবে গ্রাফটা বাঁকবে, এরকম বাঁকবে ডায়োডের গ্রাফ যেমন হয়। এই জায়গাটা শুধু রেজিস্ট্যান্সের জন্য, এই জায়গাটা ডায়োড প্লাস রেজিস্ট্যান্সের জন্য। সুতরাং এখানে কোন অপশানটি কারেক্ট? অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, অপশান এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। গ্রাফগুলো তোমরা কিন্তু ভালো করে করবে ইলেকট্রনিক্সে। এবার হচ্ছে আমাদের 10এর প্রশ্নটা বলেছে, দেখো এটা তো যেটা দেখতে পাচ্ছি এটা থার্মোডাইনামিক্স থেকে এসেছে। ফর অ্যান আইডিয়াল গ্যাস এ সাইক্লিক প্রসেস ABCD একটা সাইক্লিক প্রসেস ইজ শোন এস PT ডায়াগ্রাম। ঠিক আছে, হোয়েন প্রেজেন্টেড ইন PV প্লট ইট উড বি। আচ্ছা, একটা সাইক্লিক একটা চক্রীয় একটা প্রসেস এখানে দেখানো আছে। এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে 4টে অপশান ছিল ABCD। ঠিক আছে, এইখানে দেখো
এখানে তোমাদের কিন্তু পুরোটা দেখার দরকার নেই। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এই গ্রাফটা যেটা দেয়া আছে পিটি লেখচিত্র, ঠিক আছে, পিটি গ্রাফ দেয়া আছে এবং পিভি গ্রাফেতে গ্রাফটা কেমন দেখতে হবে সেটা বলেছে। এখন টোটাল গ্রাফটা দেখার দরকার নেই, ধরো একটা পার্ট আমি দেখি, আমাদের সবচেয়ে সুবিধা হবে দেখতে, সেটা হচ্ছে দেখো বি থেকে সিতে গ্রাফের এই পার্টটা, বি থেকে সি এই পার্টটাতে দেখো টি এর মান বাড়েও নেই, টি এর মান কমেও নেই, তাহলে বি থেকে সিতে প্রসেসটা কি ছিল, প্রসেসটা ছিল একটা আইসোথার্মাল প্রসেস, মানে টি কনস্ট্যান্ট ছিল। বি থেকে সি, বি থেকে সি যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে কার সূত্র আমরা পড়েছি ছোটোবেলা থেকে, সেটা হচ্ছে বয়েলের সূত্র প্রযোজ্য। তাহলে বি থেকে সি প্রসেসটার জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট, সেখানে বয়েলের সূত্র প্রযোজ্য। বয়েলের সূত্রে আমরা কি জানি, বয়েলের সূত্রে প্রেসার এবং ভলিউম একে অপরের কি ইনভার্সলি প্রপোর্শনাল, ভলিউম আর প্রেসার হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে বয়েলের সূত্রের গ্রাফ কেমন হয় তোমরা এরকম পড়েছিলে, এরকম গ্রাফ হয় পিভি গ্রাফ। তাহলে বি থেকে সি এই গ্রাফটা পিভি লেখচিত্রে কেমন হবে, এরকম একটা কার্ভ হবে পিভি লেখচিত্রে, এইদিকে পি আর এইদিকে হচ্ছে ভি। এরকম দেখো একটাই রয়েছে অপশান সি, একটাই আছে সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ একটাই রয়েছে অপশান সিতে। সুতরাং এ বি বা এসি আর আমার দেখার কোনো প্রয়োজনই নেই। আমরা গ্রাফের একটা প্রসেস দেখলাম, সাইক্লিক প্রসেসটা তিনটে পার্ট, একটা হচ্ছে সিএ, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। আমরা শুধু বিসি পার্টটা দেখেই কারেক্ট অ্যান্সারটা আইডেন্টিফাই করতে পারছি, সেটা হচ্ছে অপশান সি। বাকি দুটো দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা অপশান সি টিক মেরে পরে আমরা এগোবে এবং আমরাও এখানে এগোচ্ছি। নেক্সট দেখো, জুম আউট করি, নেক্সট, ওরে বাপরে এ তো আমাদের একদম চেনা সার্কিট। তো এখানে জানো তোমরা এটা কিসের প্রতীক চিহ্ন, এটা হচ্ছে কি একটা ন্যান্ড, এনএনডি ন্যান্ড। যারা জানো ন্যান্ডকে কী বলে, ইউনিভার্সাল লজিক গেট বলে ন্যান্ড গেটকে। তো ন্যান্ড গেটের যদি আউটপুটে নট গেট লাগানো হয় ন্যান্ড গেট হয়ে যায় অ্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে আমরা জানি অর অ্যান্ড নট সবই বানানো যায়। তো ন্যান্ড থেকে অ্যান্ড বানানো খুব সোজা, আউটপুটে নট দিই। ন্যান্ড থেকে অর বানানো সোজা, দুটো ইনপুটে নট দিই। এখন একটা ন্যান্ড গেটের দুটো ইনপুটে নট গেট আছে, সুতরাং এটা কী গেট, এটা অর গেট। যারা চেনো তারা দেখেই বলে দিতে পারবে, কোনো ক্যালকুলেশনেরই প্রয়োজন নেই, যেটা হচ্ছে অর গেট। কেন, কারণ ন্যান্ডের দুটো ইনপুটে নট আছে। আচ্ছা, যদি না বুঝতে পারা যায় তাহলে আমরা কি করব, তাহলে এখানে ধরো আমরা একদম ডিমর্গানস থিওরেম ইউজ করি। এটা যদি এ হয়, এখানে নট গেট আছে, তাহলে এই ইনপুটে কী পড়ছে, এ কমপ্লিমেন্ট, এটা বি, নট গেট ইউজ হয়েছে, তাহলে এখানে কি পড়ছে, বি কমপ্লিমেন্ট। তাহলে আউটপুট কী হবে, এখানে আউটপুট কী হবে, আউটপুট ওয়াই সমান, এটা হচ্ছে ন্যান্ড আছে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, তাই তো। ন্যান্ড গেট মানে নট অ্যান্ড হয়ে তার উপরে একটা নট চাপবে। তাহলে এটা যদি ডিমর্গানস থিওরেম আমরা করি তাহলে এটা কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর হচ্ছে বি কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট হয়ে গেল এ, অর এটা হয়ে গেল বি। তাহলে এটা কোন গেট, আউটপুট পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এ অর বি, অর এ প্লাস বিও তোমরা বলো, তাহলে এটা হচ্ছে অর গেট। তাহলে এখানে হচ্ছে অপশান ডি, অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, অর গেট। চলো এবার আমরা যাই, আমাদের খুব কুইক করতে হবে, অনেক প্রশ্ন রয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। এখানে একটা ইকুয়েশন দিয়েছে, ওহমস ল দিয়েছে, দেখো আর ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আই, ওহমস ল দিয়েছে, ভোল্টেজ মেপেছে, কারেন্ট মেপেছে, সেখানে এররগুলো পেয়ে গেছি। আর এর শতকরা ত্রুটি বের করতে বলেছে, আর এর ত্রুটি, ঠিক আছে। আর এর শতকরা ত্রুটি কী হবে, যদি আমরা ভগ্নাংশ ত্রুটি বের করি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ডেল্টা আর বাই আর ইকুয়ালস টু কি ডেল্টা ভি বাই ভি প্লাস ডেল্টা আই বাই আই। এটা একদমই সহজ প্রশ্ন। ডেল্টা ভি কত, ডেল্টা ভি দেখো এখানে আছে, ডেল্টা ভি হচ্ছে 0.4, আর ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু দেখো এখানে কত করা আছে 25। তাহলে প্রথম রেশিওটা কি হবে 0.4/25 প্লাস ডেল্টা আই, ডেল্টা আই কত আছে দেখো, ডেল্টা আই আছে হচ্ছে 3, তাহলে 3 বাই আই এর ভ্যালু কত 200, তাহলে 200। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করতে হবে। এবার দেখো এখানে অপশানগুলো সব আছে পার্সেন্টেজে, তাহলে এটাকেও আমাদের পার্সেন্টেজে করতে হবে, ইনটু হচ্ছে 100%, ঠিক আছে। ব্র্যাকেটটা তুলে দিয়ে যদি গুণ করি আমরা, দেখো এখানে 25, এখানে আছে 104 হয়ে যাবে, তাহলে 0.4 × 4 প্লাস 100, এখানে কাটবে 3/2 হয়ে যাবে, 3/2 মানে হচ্ছে 1.5, 4 × 0.4 কত হয়ে যাবে 1.6 প্লাস 1.5, তাহলে কত হবে এটা 3.1%। 3.1% কোথায় রয়েছে দেখো, অপশান সিতে রয়েছে 3.1%। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা,
এখানে কারেক্ট অ্যান্সার হলো কি অপশান সি 3.1%। এবার চলো আমরা যাব আমাদের নেক্সট প্রশ্নে। তো দেখো নেক্সট প্রশ্ন দেওয়া আছে ডিপ ব্রগলি থেকে, বলেছে ভি গতিবেগে চলমান একটি বাসের ডিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। ঠিক আছে, ভি বেগে যে চলছিল তার ডিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলেছে ল্যামডা। একটি স্থানে বাস থেকে কিছু যাত্রী নেমে গেছে, বাস থেকে যদি কিছু যাত্রী নেমে যায় তাহলে কি হবে, ভর পাল্টে যাবে। ঠিক আছে, প্রথমে বাসের ভর একটা ছিল, পরে কিন্তু বাসের ভর চেঞ্জ হয়ে যাবে। এরপর বাসটি চলতে শুরু করলে তার বেগ প্রাথমিক বেগের দ্বিগুণ হয়ে যায়, তাহলে পরে বেগ হয়ে গেছে কিন্তু ডবল। ঠিক আছে, ভর কতটা কমেছে আমরা জানি না, কিন্তু বেগ হয়ে গেছে ডবল। গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি সেটাও হচ্ছে ডবল হয়ে গেছে। বাসটির ডিপ ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এখন কত? তাহলে দুটো সিনারিওর আছে, একবার প্রথমে একটা বলা রয়েছে, পরে আরেকটা বলা আছে সিনারিও। বাস থেকে কিছু লোক নেমে গেছে এবং হচ্ছে কি বাস থেকে কিছু লোক নেমে যাওয়ার পরে তার ওয়েভলেন্থও চেঞ্জ হয়েছে এবং তার বেগও দ্বিগুণ হয়েছে। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা একটু এগোলে তবে আমরা বুঝতে পারবো কেসটা। আমরা প্রথমে এটা করি, যখন বাসে যাত্রী ভর্তি ছিল একদম ফার্স্ট কেস, তখন ধরছি বাসের মাস হচ্ছে m1। তাহলে যদি ডিপ ব্রগলি হাইপোথিসিস করি, ল্যামডা ইকুয়ালস টু কি ডিপ ব্রগলি h/p, ল্যামডা ইকুয়ালস টু p কি, p হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ মানে হচ্ছে mv। তাহলে একদম ফার্স্ট কেসে ল্যামডা ইকুয়ালস টু লিখতে পারি h/m1v। এটা হচ্ছে ফার্স্ট কেসে বাস যখন যাত্রী সমেত চলছে একদম প্রথমেই। কাইনেটিক এনার্জি কত ছিল, কাইনেটিক এনার্জি কত হয় হাফ mv²। তাহলে কাইনেটিক এনার্জি লিখতে পারি হাফ, মাস ধরেছি m1, ভেলোসিটি ধরেছি v1 নয়, ভেলোসিটি v ধরেছি, এখানে তাহলে হাফ mv²। ঠিক আছে, ল্যামডা ইকুয়ালস টু h/m1v, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv²। এবার সেকেন্ড সিনারিওতে লোকজন কিছু নেমে যাওয়ার পরে ধরছি মাস রিডিউস হয়ে গেছে ধরো m2। সেকেন্ড কেসে আমরা মাস ধরছি হয়ে গেছে m2। ভেলোসিটি কি বলেছে, সেকেন্ড কেসে ভেলোসিটিটা হয়ে গেছে কি ডবল, তাহলে ভেলোসিটি v2 সেটা হয়ে গেছে কি 2v সেকেন্ড কেসে। কাইনেটিক এনার্জি কি বলেছে, কাইনেটিক এনার্জি সেটা বলেছে কি ডবল হয়েছে বলেছে। ঠিক আছে, তার আগে কাইনেটিক এনার্জিটা আমি বের করি। এখানে কাইনেটিক এনার্জি এখানে কত বেরোবে দেখি। কাইনেটিক এনার্জি সেকেন্ড কেসের কাইনেটিক এনার্জিকে লিখছি আমি k2। তাহলে কাইনেটিক এনার্জি k2 কি হবে, হাফ mv² হয়, তাহলে হাফ m2 v কি v হয়ে গেছে 2v, তার হয়েছে স্কোয়ার। তাহলে যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি 2² হয়ে যাবে 4, 2 এর সঙ্গে একটা কাটবে 2 থাকবে, তাহলে কি হয়ে যাবে 2 m2 ইন্টু v²। তাহলে কাইনেটিক এনার্জি ফার্স্টে ছিল কি হাফ m1v², সেকেন্ড কেসে সেকেন্ড সিনারিওতে কাইনেটিক এনার্জি হয়েছে কি 2 m2 v²। এবার দেখো আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে কাইনেটিক এনার্জি লাস্টের কাইনেটিক এনার্জিটা কি ফার্স্টের কাইনেটিক এনার্জি ডবল। ঠিক আছে, k2 ইকুয়ালস টু হয়েছে 2k1, k2 ইকুয়ালস টু 2k1, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তাহলে যদি ভ্যালুগুলো আমরা বসাই, k2 আমাদের ওখানে কত বেরিয়েছে 2 m2 ইন্টু v², এটা বেরিয়েছে k2। k1 কত, k1 এখানে বলা আছে 2k1 বলা আছে, তাহলে 2টা কেটে যাচ্ছে, 2 ইন্টু হাফ ওটা কেটে যাচ্ছে, থাকছে কি m1 ইন্টু v²। ঠিক আছে, m1 ইন্টু v²। এটা যদি হয় তাহলে দেখো কি হচ্ছে, এখানে v² কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি m2 ইকুয়ালস টু m1/2, m2 ইকুয়ালস টু আমরা পাচ্ছি কি m1/2। ঠিক আছে, তাহলে এখন কি চেয়েছে, এখন চাইছে যে বাসটির কি ডিপ ব্রগলি কত। ঠিক আছে, তাহলে p2 যদি আমরা এখন ক্যালকুলেশন করি সেকেন্ড কেসে মোমেন্টাম সেটা হচ্ছে কি m2 v2। এখন m2 v2 করে তার আমরা ভ্যালু বসাবো, তাহলে দেখবো কত বেরোচ্ছে। তাহলে এখানটা ধরো, এখানটা আমি মুছছি একটু ক্যালকুলেশনের জন্যে, এই জায়গাটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে, তাহলে এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি। m2 বেরিয়েছে আমাদের কি 2m1। তাহলে সেকেন্ড কেসে যদি আমরা p2 বের করি, মোমেন্টাম বের করি, মোমেন্টাম কি হয়
মাস ইন্টু ভেলোসিটি, তাহলে m2v2। এখন m2 যদি ভ্যালু বসাই, m2 কত বেরিয়েছে m1/2, তাহলে m2 হচ্ছে m1/2 ইন্টু v2 মানে কি, v2 মানে হচ্ছে 2v, তাহলে 2 তো কেটে গেল, তাহলে কত বেরোলো m1v মানে কি প্রথমবারের মোমেন্টামটাই, তাহলে হচ্ছে p1, তাহলে p2 ইকুয়ালস টু হয়ে গেছে কি p1। দেখো p1 কি, p1 হচ্ছে প্রথমবারের মোমেন্টাম, আর p2 কি, p2 মানে হচ্ছে সেকেন্ডবারের মোমেন্টাম। এখন আমাদের ক্যালকুলেশন বলছে যে p2 আর p1 সেম, p2 p1 যদি সেম হয় তাহলে কোন অপশানটা কারেক্ট হবে। দেখো মোমেন্টামের তাহলে কোনো চেঞ্জ হয়নি, মোমেন্টাম কোনো চেঞ্জ হয়নি, তাহলে দেখি মোমেন্টাম কোনো চেঞ্জ হয়নি। মোমেন্টাম যদি কোনো চেঞ্জ না হয় তাহলে ল্যামডাও কোনো চেঞ্জ হয়নি, তাই তো। ল্যামডা সমান তোমরা কি জানো, ল্যামডা সমান হচ্ছে h/p। এখন p মোমেন্টাম যদি আনচেঞ্জ হয় তাহলে ল্যামডাও আনচেঞ্জ হবে, তাহলে কোন উত্তরটি কারেক্ট হবে, এখানে অপশান এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর চলো আমরা যাব নেক্সট স্লাইডে। দেখো এখানে একটা জেনার ডায়োড দেওয়া রয়েছে, ঠিক আছে, জেনার ডায়োড দিয়ে ক্যালকুলেশন করা আছে। এখানে দেখো বলেছে কি, এটা নিয়ে এখানে সরিয়ে দিই, বলেছে প্রস্তুতকারক একটি জেনার ডায়োডকে চিহ্নিত করেন, জেনার ভোল্টেজ VZ বলেছে কি 5.6। ঠিক আছে, জেনার ভোল্টেজটা হচ্ছে 5.6, জানি আমরা ব্রেকডাউন হয়ে গেলে জেনার ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যায়। PZ সেটা বলেছে 1/4 ওয়াট। এই জেনার ডায়োডটি তড়িৎ বর্তনীতে সংযুক্ত করা হয়েছে, ইনপুট ভোল্টেজ বলেছে 10 ভোল্ট। ঠিক আছে, সর্বনিম্ন রোধ কত বর্তনীতে লাগাতে হবে যাতে জেনার ডায়োডটি পুড়ে না যায়, আমাদের RSটা বের করতে হবে এখানে। ঠিক আছে, RSটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আর জেনার ডায়োডটার ওয়াটেজ বলে দিয়েছে 1/4। ঠিক আছে, 1/4টা জেনার ডায়োডের ওয়াটেজ বলেছে, বাকি সব কিছু এখানেই আছে। একটু জুম করতে হবে এটাকে। তো এখানে এটাকে বলেছে 10 ভোল্ট এবং জেনার ভোল্টেজ VZ, সেটা কত বলেছে 5.6 ভোল্ট। দেখো এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া হচ্ছে 10 ভোল্ট, যার মধ্যে 5.6 ভোল্ট পড়েছে কোথায়, জেনারে পড়েছে। তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, এর অ্যাক্রসে ভোল্টেজ হবে কি 10 মাইনাস ওইটা 5.6, 10 মাইনাস 5.6, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত থাকবে 4.4 ভোল্ট। 4.4 ভোল্ট ভোল্টেজ আছে এখানে। তাহলে এই যে রেজিস্ট্যান্সটা, সিরিজের রেজিস্ট্যান্সটা ইউজ করেছি RS, তার অ্যাক্রসে ভোল্টেজ আছে আমাদের 4.4 ভোল্ট। ঠিক আছে, এবার আমাদের সার্কিটে না ম্যাক্সিমাম কারেন্ট আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি পাওয়ার P ইকুয়ালস টু কী হয়ে যায়, পাওয়ার P ইকুয়ালস টু হয়ে যায় হচ্ছে IV। তাহলে যদি আমরা ম্যাক্সিমাম কারেন্ট বের করি, যে কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, সেটাই জেনারের মধ্যে দিয়ে যাবে, তাহলে ম্যাক্সিমাম জেনার কারেন্ট সেটাকে লিখি যদি Imax, এটাকে যদি আমরা Imax লিখি, এটা মুছে দিচ্ছি আমরা, Imax ইকুয়ালস টু কী হয়ে যাবে P ইকুয়ালস টু IV হয়, তাহলে P/VZ, পাওয়ার বাই VZ। এখন পাওয়ার কত বলা আছে মনে রাখতে বলেছিলাম তোমাদের, পাওয়ার বলা ছিল 1/4 মানে হচ্ছে 0.25, তাহলে 0.25 ছিল আমাদের পাওয়ার। আর VZ কত, VZ হচ্ছে 5.6, তাহলে 5.6 অ্যাম্পিয়ার। তাহলে Imax এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, এইটা কারেন্ট যাচ্ছে, আমি এখানে একবার লিখছি কারেন্ট হচ্ছে 0.25 বাই 5.6 অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিট দিয়ে যাচ্ছে। 0.25 বাই 5.6 অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিট দিয়ে ফ্লো হচ্ছে, এবং এখানের ভোল্টেজটা বলেছে কি 4.4 ভোল্ট। তাহলে দেখো এখানে রেজিস্ট্যান্স তো পেয়ে যাবে, দেখো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ পেয়ে গেছো 4.4, আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টও পেয়ে গেছো, থ্রু রেজিস্ট্যান্স যত কারেন্ট যায়। তাহলে ওহমস ল, এখানে ওহমস ল আমরা অ্যাপ্লাই করি, এখানে যদি ওহমস ল অ্যাপ্লাই করি আমরা, তাহলে RS এই যে সিরিজের রেজিস্ট্যান্সটা করেছে V ইকুয়ালস টু হচ্ছে IR। ঠিক আছে, তাহলে R ইকুয়ালস টু কি, R ইকুয়ালস টু হচ্ছে V/I, তাহলে VS বাই Imax। এখন VS কত, VS হচ্ছে 4.4 ভোল্ট, Imax হচ্ছে এটা
এই কারেন্টটা ওখানে ক্যালকুলেশন করেছিলাম, তাহলে এটা কি উল্টে গুণ হবে, তাহলে 0.25 ইন্টু 5.6, 0.25 ইন্টু 5.6, তাহলে দেখো এখানে পয়েন্টগুলো তো উঠে যাচ্ছে, উঠে গিয়ে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 44 ইন্টু 56/25, 44 ইন্টু 56/25। এখন দেখো কোন অপশানটা হবে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা মনে রাখো 44 ইন্টু 56/25, ঠিক আছে, এটাকে আমি একটু জুম আউট করছি, 44 ইন্টু 56/25 হচ্ছে আমাদের অ্যান্সার, আমাদের এটা অ্যান্সার। এখানে যদি আমরা লিখি অ্যান্সারটাকে, দেখো আমাদের কি এসেছিলো ক্যালকুলেশান মনে আছে তো তোমাদের, 44 ইন্টু 56, 44 ইন্টু 56 বাই কত এসেছিলো 25। এখন দেখো সব ফ্র্যাকশানে আছে, তোমাদের কাছে কোনো ক্যালকুলেটার দেবে না, এবং অ্যান্সারগুলোর দিকে তোমরা দেখো, আমরা বলি কি 4টে অ্যান্সার অঙ্ক কষবে, কষতে কষতে 4টে অ্যান্সারকেও কিন্তু দেখবে। এখন অ্যান্সারগুলো যদি দেখো, অ্যান্সারগুলো দেখো অনেক দূরে দূরে আছে, এটা দেখো 100-র কাছাকাছি একটা নাম্বার, এটা একটা 200-র কাছাকাছি, 300, 400-র কাছাকাছি, তাহলে এমনি আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করবো, আমাদের ক্যালকুলেটার দেয়নি বলে আমি বলেছিলাম কিছু কুইক ট্রিক তোমাদের শেখাবো, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করছি, ঠিক আছে। এখানে 44 ওটাকে ধরে নিচ্ছি নিয়ারলি 50, একটু বেশি ধরে নিচ্ছি, ধরছি 50 অ্যাপ্রক্সিমেটলি, এটা হ্যাঁ নিয়ারলি ইকুয়াল টু 50, 56টা একটু কমিয়ে নিচ্ছি 50, কেন এটা করছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, আমাদের ক্যালকুলেটার নেই বলে, নিচে 25, তাহলে কী করলাম, যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটার নেই, ক্যালকুলেশনের সুবিধার জন্য 44টাকে একটু বাড়িয়ে নিলাম, 50 ধরে নিলাম, 56কে একটু কমিয়ে নিলাম, 50 ধরে নিলাম, নিচে 25, তাহলে 25 50 কাটলো, থাকলো 2, 50 ইন্টু 2, তাহলে নিয়ারলি ইকুয়াল টু কত হয়ে গেছে, এটা 100, আমাদের যে ভ্যালুটা 100-এর কাছাকাছি অ্যান্সার কোনটা রয়েছে, অপশান এ। তাহলে যখন ক্যালকুলেটর আমাদের কাছে থাকে না, আমরা কিন্তু এইভাবে ক্যালকুলেশন করি, নিয়ার একটা কোনো পূর্ণ সংখ্যা আমরা ধরে নিয়ে ক্যালকুলেশন করি, তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে চলো এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে। তো এখানে বিভবের ব্যাপার স্যাপার বলেছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে, তো বলেছে কি প্লাস কিউ আর মাইনাস কিউ দুটো চার্জ আছে, তাদের মধ্যে সেপারেশান আছে 12, এ আর বিতে অবস্থিত, এখানে প্লাস কিউ আছে আর এখানে মাইনাস কিউ আছে, সেপারেশান হচ্ছে তাদের কত 12 হচ্ছে তাদের সেপারেশান, ঠিক আছে। এ ও বি এর মধ্যবিন্দু হচ্ছে সি, সি হচ্ছে একদম মিড পয়েন্ট, মানে দুদিকে এল এল করে ডিস্টেন্স, এদিকেও এল এদিকেও এল, একটা চার্জ আছে যেটা অর্ধবৃত্তাকার পথে সিএসডি পথে, একবার সিএসডি পথে ডিতে যায়, একবার সোজা যায় সরলরৈখিক পথে সিবিডি পথে আর একবার যায়, কাজ হচ্ছে W1 আর W2, ঠিক আছে। তার মান কী হবে দেখো, এটা প্রথমেই পড়ে তোমরা অনেকটাই এখানে বুঝে নিতে পারবে যে কী কী এখানে হতে চলেছে, ঠিক আছে। আমরা জানি কি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সেটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স, তো কনজারভেটিভ ফোর্সে কি হয়, যখন কোনো আমরা কাজ করি সেটা কি হয়, পাথ ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কনজারভেটিভ ফোর্সে ওয়ার্ক ডান হয় পাথ ইন্ডিপেন্ডেন্ট, ফলে কি আমরা সিএসডি পথে সি থেকে ডিতে যাই বা সি থেকে ডাইরেক্ট ডিতে যাই, ওয়ার্ক ডান সেম হবে, W1 আর W2-র ভ্যালু সেম হবে। এখন এখানে দেখো W1 W2-র ভ্যালু সেম, এখানেও সেম, এখানে আলাদা, তাহলে এটা হতে পারে না, এখানেও আলাদা, তাহলে আমরা প্রথমেই দেখো বুঝতে পেরে যাচ্ছি উত্তরগুলোকে দেখি, সি এবং ডি হচ্ছে ইনকারেক্ট, সি আর ডি কিছুতেই হতে পারে না। এবার তোমরা এই দুটোর মধ্যে একটা গেস করতে পারো, এই ধরনের গেসকে আমরা বলি কি ইন্টেলিজেন্ট গেস, যখন 4টে অপশান রয়েছে তার মধ্যে 2টো অপশান ইনকারেক্ট হবে, তুমি আইডেন্টিফাই করতে পারছো, তখন বাকি দুটোর মধ্যে থেকে তুমি একটা গেস করতে পারো, এই গেসগুলো যদি পরীক্ষায় করো দেখবে নাম্বার কিন্তু তোমাদের বাড়বে, এটাকে বলে ইন্টেলিজেন্স গেস। আর তুমি কিছুই বুঝতে পারছো না, আন্দাজে এবিসিডি যা ইচ্ছা দাগ দিয়ে দিলে তাকে বলে ব্লাইন্ড গেস, সেটা যদি করো নাম্বার কিন্তু কমবে। তো এখানে আমরা সি আর ডি যে হতে পারে না সেটা তো বুঝতেই পারছি, এবার আমাদের একটুখানি এখানে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আমরা জানি কি এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে, হ্যাঁ, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সে ডব্লিউ ইকুয়ালস টু কী হয়, কিউভি হয়, যেখানে ভি হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্স, ডব্লিউ ওয়ার্ক ডান আর কিউ হচ্ছে চার্জ। এখন কোথা থেকে চার্জ কোথায় গেছে, সি থেকে ডিতে গেছে, তাহলে কিউ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স এখানে কি হবে, ডি এর পোটেনশিয়াল মাইনাস হচ্ছে সি এর পোটেনশিয়াল, তাহলে কিউ ইন্টু ভিডি মাইনাস ভিসি, ঠিক আছে, এটা আমাদের হবে। এবার এটা যদি আমরা ক্যালকুলেশন করি কিউ ইন্টু এখন ভিডি
ভি ডি কত হবে, ডি এর পোটেনশিয়াল। এখন ডিতে পোটেনশিয়াল কি হবে, আমরা জানি পজিটিভ চার্জ পজিটিভ পোটেনশিয়াল তৈরি করে, নেগেটিভ চার্জ নেগেটিভ পোটেনশিয়াল তৈরি করে। এখন ওই প্লাস কিউ চার্জটা ডিতে কত পোটেনশিয়াল তৈরি করবে, আচ্ছা 1/4πε0টা আমি এসআইএ করছি, 1/4πε0টাকে আমরা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, আমরা কমন নিয়ে নিচ্ছি ব্র্যাকেটের বাইরে, তাহলে ওটা আর বারবার লিখতে হবে না। 1/4πε0টা নিয়ে নিলাম আমরা কমন, কারণ এটা পোটেনশিয়ালের টার্মে সবসময় 1/4πε0 আসবে, ঠিক আছে, ওটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। এখন এর প্লাস কিউ চার্জের জন্য ডিতে পোটেনশিয়ালের কি এক্সপ্রেশন হয়, যেন কিউ বাই আর হয়, কনস্ট্যান্টটা কুলম কনস্ট্যান্টটা বাইরে নিয়ে নিলাম, কিউ বাই আর। এখন কিউ কত, প্লাস কিউ, আর কত, এটা 2L আর এটা L, তাহলে কত 3L, ঠিক আছে। তো প্লাস কিউ চার্জের জন্য ডিতে পোটেনশিয়াল হচ্ছে প্লাস কিউ বাই 3L। এবার এই মাইনাস কিউ চার্জটার জন্য ডিতে পোটেনশিয়াল থাকবে, সেটা কত হবে মাইনাস কিউ বাই এল, তাহলে মাইনাস কিউ বাই এল, এটা হলো ডি এর টোটাল পোটেনশিয়াল, ঠিক আছে। এবার হচ্ছে সিতে পোটেনশিয়াল কত, সিতে যদি পোটেনশিয়াল বের করি, সি এর পোটেনশিয়াল মাইনাস ভিসি। এখন সি এর পোটেনশিয়াল কি হবে দেখো, প্লাস কিউ এর জন্য হবে কি প্লাস কিউ বাই এল, মাইনাস, কারণ এই দুটো ডিস্টেন্স কত করে এল করে, মাইনাস কিউ এর জন্য কত হবে মাইনাস কিউ বাই এল, তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ এর জন্য সিতে পোটেনশিয়াল কত হয়ে যাবে 0, তাহলে এটা হয়ে গেল কি -0 সি, পোটেনশিয়াল অ্যাট সি। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে 3L লসাগু যাবে, লসাগু গিয়ে হবে কি 1 - 3L, তাহলে কত থাকছে -2 থাকছে, ঠিক আছে, -2 থাকছে। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি এটা 1/4πε0, তাহলে এটা থাকছে কি q/4πε0 ইন্টু এখানে কত থাকছে এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে ওপরে থাকছে এখানে -3, এখানে -2, ঠিক আছে, -2 ইন্টু q/3L, তাহলে মাইনাস, এটা ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে -2q/3L, ঠিক আছে। এখানে 2 আর 4 কাটছে, একটা 2 থাকছে, 3 2 6, নিচে 6 আছে, দেখো নিচে 6πε0, 6πε0L, দুটো অপশানেই রয়েছে, মাথায় হচ্ছে -q এটা, তাহলে হচ্ছে অপশান এ হচ্ছে এখানে কারেক্ট, অপশান এ, দুটোই সেম হবে, ঠিক আছে। এটা তো ভুল, -4π তো আসেই নি, -6π এখানে ক্যালকুলেশন করে এলো আমাদের, তাহলে এখানে হচ্ছে অপশান এ হচ্ছে কারেক্ট। W1 আর W2 দুটোর ভ্যালুই হচ্ছে সেম, এবং W1 আর W2 এর ভ্যালু হবে এটা -q ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4πε0 ইন্টু এল, ঠিক আছে। আচ্ছা এখানে স্মল কিউ ক্যাপিটাল কিউ এলো, ওখানে কোশ্চেনে কিন্তু দুটোই স্মল কিউ দেওয়া ছিল, যাই হোক কোশ্চেনে কিছু হয়তো ভুল একটু ভ্রান্তি ছিল। এবার আমরা যাব আমাদের নেক্সট কোশ্চেনে, অনেক কোশ্চেন এখনও রয়েছে আমাদের সলভ করতে হবে। আমাদের কিন্তু এই এন্ট্রান্স যেগুলো আমরা টেস্ট দিই, নিট হোক, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হোক, আমাদের কিন্তু এখানে লড়াইটা হচ্ছে কিন্তু টাইমের সঙ্গে, টাইম আমাদের ভীষণ কম, খুব কুইক আমাদের এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং আমাদের রিফ্লেক্স খুব কুইক হবে, খুব কুইক ক্যালকুলেশন করতে পারতে হবে আমাদের। এখানে কি বলেছে দেখো, এটা একটা কমন গ্রাফ, তোমরা জানো আই ডেল্টা গ্রাফ, এটা তোমরা মাধ্যমিকেও করেছো, এইচএসেও আছে আই ডেল্টা গ্রাফ, প্রিজমের মধ্যে দিয়ে আলোর চ্যুতি হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে প্রিজমের কোণের মান, মানে এখানে এ চেয়েছে, ঠিক আছে, এখানে ক্যাপিটাল এ চেয়েছে। এখানে দেখো ডেল্টার ভ্যালু কত, গ্রাফ থেকে ডেল্টা ইকুয়াস টু চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াস টু বলেছে কি 30 ডিগ্রি, ডেল্টা ইকুয়াস টু 30 ডিগ্রি। I1 কত, 30 ডিগ্রি দু জায়গায় আমরা পাই চ্যুতিতে, তাই না, একটা হচ্ছে I1 ইকুয়াস টু 15 আর I2 ইকুয়াস টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আপতন কোণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট I1 সেটা হচ্ছে কত 15 ডিগ্রি, আর নির্গমন কোণ ইমার্জেন্ট অ্যাঙ্গেল সেটা হচ্ছে I2, সেটা গ্রাফ থেকে কত পাচ্ছি 60। তাহলে I1 পেয়েছি 15 আর I2 পেয়েছি কত 60। তাহলে আমরা ডেল্টা ইকুয়াস টু কী জানি প্রিজমে, I1 প্লাস I2 মাইনাস এ ডেল্টা ইকুয়াস টু। তাহলে যদি ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, এখানে কী চেয়েছে আমাদের এ চেয়েছে, তাহলে ইকুয়েশনটা আগে করে নিই আমরা। এ ইকুয়াস টু কী হবে I1 প্লাস I2 মাইনাস ডেল্টা, I1 প্লাস I2 কত হবে 15 প্লাস 60, তার মানে হবে 75 মাইনাস ডেল্টা কত 30, 75 মাইনাস 30, তাহলে কত হবে
45 ডিগ্রি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি 45 ডিগ্রি। এটা কিন্তু ইজি কোশ্চেন ছিল। চলো এবার আমরা যাব আমাদের নেক্সট স্লাইডে। ঠিক আছে, আচ্ছা চেনা আমাদের পাচ্ছি হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, তার বিভিন্ন শক্তি স্তর। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় বোর কক্ষপথ থেকে একটি ইলেকট্রন প্রথম কক্ষপথে এলে দুই কক্ষপথের শক্তির পার্থক্য ফোটনরূপে নির্গত হয়, বিকিরিত হয়। ঠিক আছে, এই ফোটনটি একটি বস্তুকে আঘাত করে। ঠিক আছে, একটি বস্তুকে আঘাত করেছে। যদি কার্য অপেক্ষক, আচ্ছা এটা মনে রাখো কার্য অপেক্ষকটা, এটাকে আমাকে জুম করতে হবে। মানে ওয়ার্ক ফাংশন হচ্ছে 4.2 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে স্টপিং পোটেনশিয়ালের কি মান হবে? ঠিক আছে, স্টপিং পোটেনশিয়াল এখানে ভ্যালু চেয়েছে। এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, ফর্মুলাটা বলেই দিয়েছে, EN আমরা জানি -13.6/n² ইলেকট্রন ভোল্ট হয়। এটা আমরা জানি, আমাদের জানা এটা। তো তোমরা মনে রেখেছো তো কার্য অপেক্ষক ওয়ার্ক ফাংশন কত হচ্ছে? 4.2 ওয়ার্ক ফাংশন হচ্ছে। আমরা এখানে একটু ক্যালকুলেশন করবো এটা। ঠিক আছে, আমরা জানি কি, এটা একটু দাঁড়াও, একটু সরু করে দিই, এটা আমরা সুবিধা হবে আমাদের। আমরা ফর্মুলা জানি, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হয়? -13.6 বাই হচ্ছে n² এত ইলেকট্রন ভোল্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে E1 কত হবে? E1 মানে প্রথম কক্ষপথে -13.6 বাই 1² মানে -13.6 ইলেকট্রন ভোল্ট E1 হলো। একইভাবে যদি আমরা E2 করি, E2 হবে -13.6 বাই নিচে হয়ে যাবে 2² হচ্ছে কত? 4। যদি এটা কাটাকাটি করি কত হবে? 4 3 12, 4 4 16, তাহলে -3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে দেখো ফার্স্ট কক্ষপথে শক্তি কত বেরিয়েছে আমাদের? -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা আমরা তো এমনিই জানি। আর E2ও জানি। E1 E2 তোমাদের অনেকের মুখস্থ আছে, যাদের মুখস্থ আছে তাদের সুবিধা হবে। এবার দেখো বোরের পস্টুলেট, বোরের ফ্রিকোয়েন্সি কন্ডিশান সেকেন্ড পস্টুলেট ছিল, তাহলে H নিউ ইকুয়ালস টু কী ছিল? E2 - E1। এখন E2 - E1 এর যদি ভ্যালু বসাই, তাহলে মাইনাসে মাইনাসে ওটা এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 13.6 মাইনাস ওটা কত আছে? 3.4 ইকুয়ালস টু হচ্ছে কত হচ্ছে? এটা 10.2 ইলেকট্রন ভোল্ট। তাহলে H নিউ সমান কী বেরিয়েছে আমাদের? 10.2 ইলেকট্রন ভোল্ট বেরিয়েছে। ঠিক আছে, এইবার আমরা আইনস্টাইনস ইকুয়েশন করছি, ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশন। আইনস্টাইন যার জন্য নোবেল পেয়েছিলেন স্টপিং পোটেনশিয়াল দিয়ে। তাহলে E ইন্টু স্টপিং পোটেনশিয়াল হচ্ছে VS, অনেক বইতে V0 লেখে। তাহলে স্টপিং পোটেনশিয়াল দিয়ে এটা একটা পার্ট আমাদের হয়ে গেল, এটা একটা পার্ট হয়ে গেল। এবার আইনস্টাইনের ইকুয়েশন করছি, E ইন্টু VS ইকুয়ালস টু কি? যে আলোটা এসে পড়েছে তার শক্তি H নিউ মাইনাস হচ্ছে ওয়ার্ক ফাংশান, যেটা বলেছে 4.2 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা কত বেরোবে ভ্যালু? H নিউ কত বেরিয়েছে? 10.2 মাইনাস ওয়ার্ক ফাংশান কত বেরিয়েছে? ওয়ার্ক ফাংশান বেরিয়েছে 4.2। তাহলে মাইনাস করলে কত বেরোবে? 6 ইলেকট্রন ভোল্ট। দেখো E ইন্টু ভিএস আমাদের কত বেরিয়েছে? E ইন্টু ভিএস বেরিয়েছে 10.2 মাইনাস 4.2 মানে 6 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে ভিএস কত হবে? ভিএস হচ্ছে 6 ইলেকট্রন ভোল্টকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ, তাহলে কত বেরোবে? 6 ভোল্ট। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত? স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু কত বেরোবে? স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু বেরোবে কিন্তু 6 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা তো সলভ হয়ে গেল। চলো এটাকে আমি জুম আউট করে দিয়ে চলো, এখনও আমাদের অনেক প্রশ্ন বাকি। আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। বলেছে এটা দেখো, দেখে বুঝতে পারছি কি একটা পেন্ডুলামের, তাই তো? একটা পেন্ডুলামের অঙ্ক বলেছে। কি বলেছে আমাদের? বলেছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্বে একটি সরল দোলককে নিয়ে যাওয়া হয়েছে, পৃথিবী থেকে উপরে নিয়ে যাওয়া হয়েছে একটা সরল দোলককে। সুতোর দৈর্ঘ্য বলেছে 4 মিটার মানে L বলে দিয়েছে। ছোট দোলন বিস্তারের জন্য দোলনকাল কত হবে? ঠিক আছে, টাইম পিরিয়ড কত হবে? এখানে সুতোর দৈর্ঘ্য বলে দিয়েছে 4 মিটার, আর কিছুই বলেনি। জি এর একটা ভ্যালু বলেছে, এটা খেয়াল রাখবে। জি এর ভ্যালু বলেছে কি? π² মিটার পার সেকেন্ড। জি এর ভ্যালু π² মিটার পার সেকেন্ড বলেছে। ঠিক আছে, তো আমরা কি জানি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি, সেটা প্রপোর্শনাল টু কি হয়? 1/r² হয়। জি ইকুয়ালস টু হয় কি? ক্যাপিটাল GM/r²। তাহলে জি প্রপোর্শনাল টু আমরা কি করি? 1/r²। তাহলে পৃথিবী থেকে উচ্চতায়
অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ড্যাশ, এটা ইনভার্সলি প্রপোর্শনাল, এটা তো আমরা জানি। তাহলে জি ড্যাশ বাই জি, সেটা সমান কি লিখতে পারি, জি ড্যাশ বাই জি সমান ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো তাহলে আরকে কী ধরছি, আর্থের রেডিয়াস, রেডিয়াসের সমান উচ্চতায় গেছে, তাহলে পরে উচ্চতা কত হয়ে গেছে, আর প্লাস আর, তার হয়ে গেছে হোল স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে, এটা হাফের স্কোয়ার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি 1/4। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি জি ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে 4G। তাহলে পেন্ডুলামটাকে যে পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় তুলেছি আমরা, সেখানে অভিকর্ষজ ত্বরণের ভ্যালু হয়ে গেছে কত, অভিকর্ষজ ত্বরণের ভ্যালু হয়ে গেছে কিন্তু 4G। ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ড সেখানে কত হবে, টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টি ইকুয়ালস টু 2π ইন্টু √L/G। এখন আর উচ্চতাতে, তাহলে এটা হয়ে গেছে কি জি ড্যাশ। এবার জি ড্যাশের ভ্যালু বসাতে হবে। আচ্ছা, জি এর ভ্যালুটা এখানে আমরা বসিয়ে দিই, জি তো কোশ্চেনে বলেছিল পাই স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কি 4π²। এই 4π², আচ্ছা জি ড্যাশ সমান হচ্ছে, সরি এখানে একটুখানি আমার ভুল হয়েছে ক্যালকুলেশানে, জি ড্যাশ সমান হচ্ছে G/4, জি ড্যাশ সমান হচ্ছে G/4, ঠিক আছে, G/4। এখন জি এর ভ্যালু তো π², সেটা যদি এখানে বসিয়ে দিই, সেটা জি ড্যাশের ভ্যালু হয়ে যাবে কি π²/4, জি ড্যাশের ভ্যালু হলো কি π²/4, সেটা আমরা এখানে বসাবো, সেটা আমরা এটাকে দাগ কেটে দিই, এটাকে আমরা এখানে বসাচ্ছি। তাহলে 2π√L/ নিচে π²/4 বসাচ্ছি, তাহলে π² এখানে 4টা উপরে চলে গেল। ঠিক আছে, জি ড্যাশ হচ্ছে আর উচ্চতাতে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এটাকে যদি √এর বাইরে চলে আসে, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে এল এর ভ্যালু আমরা বসাই, এল এর ভ্যালু কত বলেছে 4, এল এর ভ্যালু হচ্ছে 4, তাহলে এখানে আমরা এল এর ভ্যালুটা দাঁড়াও, এখানে আমরা এল এর ভ্যালুটা বসিয়ে দিই, এল এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এল এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু জি ড্যাশের ভ্যালু এটা, মানে π² ইন্টু 4। তাহলে যদি রুটের বাইরে বেরিয়ে আসে 2π, রুটের বাইরে দুটো 4 থেকে একটা 4 বেরোলো, π² থেকে একটা পাই বেরোলো, পাই কেটে গেল, দেখো 4 ইন্টু 2 ইকুয়ালস হচ্ছে 8, তাহলে 8 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার ক্যালকুলেশান করে কত বেরোলো, ক্যালকুলেশান করে আমাদের অ্যান্সার বেরোলো কি 8 সেকেন্ড। 8 সেকেন্ড কোন অপশানে রয়েছে, 8 সেকেন্ড রয়েছে অপশান সিতে, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কি অপশান সি। তাহলে কারেক্ট অ্যান্সার হলো আমাদের অপশান সি। ঠিক আছে, অপশান সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এটাকে এবার আমরা জুম আউট করে নিই, জুম আউট করে নিয়ে, এখনও অনেকগুলো বাকি আছে, এই 18 হচ্ছে 30 পর্যন্ত আমরা করব। আমরা যাই নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কি বলেছে, বলেছে লাইম্যান সিরিজ বলেছে। ঠিক আছে, লাইম্যান শ্রেণীর রেখাগুলো সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য পি হলে এর সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত। দেখো লাইম্যান সিরিজ মানে, দেখো আমরা এটা তো এগুলো করতে পারবে সহজেই তোমরা, তো লাইম্যান ব্র্যাকেট পাস অ্যান্ড ব্র্যাকেট ফান্ড তোমরা করেছিলে, তাহলে সেখানে আমরা কি করেছিলাম, 1/λ ইকুয়ালস টু আর ছিল রিডব্যাক কনস্ট্যান্ট ইন্টু কি ছিল 1/n1² মাইনাস 1/n2²। ঠিক আছে, যখন কোনো পরমাণু থেকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়েশন হয় তখন এটা ছিল রেডিয়েশনের ইকুয়েশন। এখন লাইম্যান সিরিজের জন্য কি হয়, আমাদের বলেছে কি লাইম্যান সিরিজ বলেছে, এখানে লাইম্যান সিরিজের জন্য n1 হয়ে যাবে 1, ফলে লাইম্যান সিরিজের জন্যে n1টা হয়ে যাবে কি আমাদের 1। এবার হচ্ছে যদি মিনিমাম বের করি, মিনিমাম ওয়েভ লেন্থ, তাহলে 1/λ মিনিমাম ইকুয়ালস টু রিডব্যাক কনস্ট্যান্ট ইন্টু 1/ এটা তো হয়ে গেল 1 মাইনাস। এখন মিনিমাম ওয়েভ লেন্থ কোথা থেকে পাবো, মিনিমাম ওয়েভ লেন্থ পাবো যদি ইলেকট্রন অনেক ওপরের কক্ষপথ থেকে, মানে একদম বাইরে থেকে প্রথম অরবিটে আসে। ঠিক আছে, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি এবং ওয়েভ লেন্থ সবচেয়ে কম, তাহলে n2 ল্যামডা মিনিমামের ক্ষেত্রে n2 কত ধরতে হবে, সেটা হচ্ছে ইনফাইনাইট ধরতে হবে। n2টা, এটাকে যদি ইনফাইনাইট ধরি তাহলে এখানে রিডব্যাক কনস্ট্যান্ট বেরোচ্ছে এটা সমান বলে দিয়েছে কি মোমেন্টাম, লাইম্যান সিরিজের মোমেন্টাম হচ্ছে পি। ঠিক আছে, লাইম্যান সিরিজের ধারণা পড়ে নিই এটা একবার, লাইম্যান সিরিজের রেখাগুলি সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য পি হলে, আচ্ছা তরঙ্গদৈর্ঘ্যটার ভ্যালু বলেছে পি, তাহলে এখানে লেখার দরকার নেই, ল্যামডা মিনিমাম সেটাকে বলেছে পি, তাহলে কি বেরোচ্ছে আমাদের 1/p ইকুয়ালস টু, এখানে এটা কত 1/∞ 0 হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে আর।
তাহলে ফার্স্ট কেসে বেরোচ্ছে কি 1/p হচ্ছে আর, ঠিক আছে। এবার সেকেন্ড কেসে বলেছে, এটাকে আমি মুছে দিচ্ছি এখানে, এটাকে আমি এখানে মুছে দিই, ইকুয়েশন তো আমাদের এখানেও আছে। সেকেন্ড কি বলেছে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে এখানে সর্বোচ্চটা আমি ডান দিকে করব, তাহলে 1/λ ম্যাক্স লাইম্যান সিরিজের ম্যাক্সিমাম যদি হয় তাহলে 1 নম্বর অরবিটে নামবে, কোথা থেকে নামবে, 2 থেকে নামবে, তাহলে 1/1² মাইনাস 1/2², তাহলে সবচেয়ে কাছে কোথা থেকে লাইম্যান সিরিজে নামতে পারে, 2 থেকে নামতে পারে, তাহলে 1/1² মাইনাস 1/2², 1/2² হচ্ছে 4, তার মানে হচ্ছে r ইন্টু 1 মাইনাস 1/4। এখন r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে 1/p, সেটা তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে 1/p ইন্টু 1 মাইনাস 1/4, তার মানে হবে 3/4, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 3/4p। 3/4p হচ্ছে ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালু লাইম্যান সিরিজের, 3/4p আছে এখানে, 3/4p, কিন্তু এখানে অপশানে আছে 4p/3, এখানে একটু কিছু ভুল আছে, ঠিক আছে। 3/4p আসার কথা, আমার মনে হচ্ছে এখানে আমার এটা টাইপ করতে গিয়ে ভুল হয়েছে, তাহলে এখানে অপশান এ কারেক্ট হবে, আমাদের অ্যান্সার বেরোবে কি 3/4p, ঠিক আছে। 4/3p তো হবে না, ল্যামডা ম্যাক্সিমাম। আচ্ছা আর বেরিয়েছে কি 1/p, আচ্ছা না না ঠিকই আছে, ধরো ঠিকই আছে, এখানে ল্যামডা ম্যাক্সিমাম আছে তো এটাকে রেসিপ্রোকাল নিতে হবে, তাহলে ল্যামডা ম্যাক্স কত হবে, রেসিপ্রোকাল হবে, ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু হচ্ছে 4p/3, তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার চলো আমরা যাব নেক্সট কোশ্চেনে, এখন আমাদের অনেকগুলো বাকি আছে। নেক্সট কোশ্চেনে বলা আছে, দেখো এখানে রেডিও অ্যাক্টিভিটি থেকে এসেছে, একটা রেডিও একটা নিউক্লিয়াস যেটা ডিকে হচ্ছে, ঠিক আছে। প্রথমে আলফা বেরিয়েছে, তারপর বিটা, তারপর আবার আলফা, লাস্ট হচ্ছে গামা। আচ্ছা এখানে কি চেয়েছে, লাস্ট যে অ্যাটমটা আছে তার চেয়েছে অ্যাটমিক নাম্বার এবং তার চেয়েছে মাস নাম্বার। আচ্ছা আলফাকে আমরা সবাই চিনি ভাই, আলফার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2 আর মাস নাম্বার হচ্ছে 4। বিটাকেও সবাই চিনি, অ্যাটমিক নাম্বার -1 আমরা ধরি আর মাস নাম্বার হচ্ছে 0, তাই তো। তাহলে এখানে আলফা বেরিয়েছে মানে, দাঁড়াও এটাকে আমরা একটু জুম করলে এটা আমাদের সুবিধা হবে অনেক, ঠিক আছে। এটাকে আমরা একটু জুম করে নিলাম, আমাদের লক্ষ্য কি x4, তার হচ্ছে অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার বের করা, ঠিক আছে। x4-এর ক্লিন করে নিই এটা একটু। তো এখানে আলফা বেরিয়েছে, আলফার অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, মাস নাম্বার হচ্ছে 4, বিটার অ্যাটমিক নাম্বার আমরা কত ধরি -1, মাস নাম্বার হচ্ছে 4, আবার একটা আলফা 2 4, গামা তো এনার্জি, গামার বেরোলে কি হয়, অ্যাটমিক নাম্বার মাস নাম্বার কোনো চেঞ্জ হয় না, তাহলে সেটা হয়ে গেছে কত, সেটা হয়ে গেছে 0 0, ঠিক আছে। তাহলে x4 চেয়েছে, x4 তার অ্যাটমিক নাম্বার, এখানে ক্যালকুলেশন করছি, অ্যাটমিক নাম্বার কোথায় লেখা হয়েছে, নিচে লেখা হয়েছে। এখন দেখো কি বলেছে, x4-এর অ্যাটমিক নাম্বার কি হবে, এখন x-এর বলে দেওয়া আছে, দাঁড়াও এটা একটুখানি একবার দেখে নিই আমি। আচ্ছা x4-এর বলে দিয়েছে, অ্যাটমিক নাম্বার বলে দিয়েছে 172 আর 69, ঠিক আছে। 172 69 বলা আছে এটার, আর কার চেয়েছে, এক্সের চেয়েছে, ব্যাকে চেয়েছে, এটা বলে দিয়েছে, এটা চেয়েছে, ঠিক আছে। ঠিক আছে, ক্লিন করে নিচ্ছি আমি, ক্লিয়ার করে আরেকবার লিখছি। আলফা হয়ে গেল 2 4, ঠিক আছে। গামা হয়ে গেল 0 0, বিটা হয়ে গেল -10, x4 হয়ে গেল কত 69 আর 172, ঠিক আছে। আচ্ছা এটা উল্টো লিখলাম আমি, এটা বলেছে 69, এটা 172। এখন আমাদের কি বের করতে হবে,
অ্যাটমিক নাম্বার বের করতে হবে আমাদের। অ্যাটমিক নাম্বার কার বের করতে হবে? এক্সের অ্যাটমিক নাম্বার বের করতে হবে, ঠিক আছে। তো এই দিক থেকে আমরা আসছি 69, 2 বেরিয়েছিল, ঠিক আছে। তার মানে 69-এর সঙ্গে 2 এখানে যোগ করব, এটা -1, তাহলে -1 বিয়োগ করব, এখানে আরও 2 যোগ করব, তাহলে এক্সের পাবো। তাহলে দেখো এখান থেকে কি হয়েছে, এক্সের একটা কিছু অ্যাটমিক নাম্বার ছিল, সেটা থেকে কি এখানে 2 রিডিউস হয়েছে, এখানে -1 মানে বেড়েছে, এখানে 2 আবার কমেছে। তাহলে 69-এর সঙ্গে আমরা কি করছি, দেখো 2 আরও কমেছে, এখানে 1 বেড়েছিল, এখানে 2 কমেছিল। তাহলে 69-এর সঙ্গে ব্যাকে যাচ্ছি, ব্যাকে। এটার জন্য কি হবে +2, এটার জন্য কি হবে -1, এটার জন্য কি হবে +2। তাহলে 69 + 2 হচ্ছে 71 -1 মানে 70 + 2। তাহলে অ্যাটমিক নাম্বার বেরোচ্ছে কত আমাদের 72। মাস নাম্বার যদি আমরা করি, মাস নাম্বার আছে 172, এখানে আছে, এটা তো 0, এখানে আছে 4, এর জন্য তাহলে 4 আরও অ্যাড করছি, 4 বেরিয়ে গেছিলো, ব্যাকে যাচ্ছি, তাহলে অ্যাড করছি, সামনে গেলে কি হয় মাইনাস হয়। এটা তো 0 আছে, এটার জন্য আরও 4 অ্যাড হবে +4, তাহলে কত হচ্ছে 4 আর 4 8 + 172 180। তাহলে 72 180 সোজা ছিল এটা ভাই, এমনি করা যাবে কোশ্চেনে লিখে লিখে, ঠিক আছে। কোথায় কোন অ্যান্সারটা হচ্ছে আমাদের, কত অ্যান্সার বেরোলো 72 180, তাহলে সেটা হচ্ছে অপশান এ। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরা খাতা পেন নিয়ে একটু করবে আমার সঙ্গে সঙ্গে, আর এই কোশ্চেনটা তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে, সেখানে দেখবে এই পিডিএফটা অ্যাভেলেবেল, বিভিন্ন ইয়ারের কোশ্চেন সেখানে বলে দেওয়া আছে। এরপর চলো একটা কোশ্চেনে যাচ্ছি আমরা, এটা রোটেশনাল মোশনের কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে বলেছে রোটেশনাল মোশন, এটা বোর ম্যাগনেটন ওই জায়গাটা রয়েছে। একটি বস্তুকণা বৃত্তাকার কক্ষপথে ওমেগা কৌণিক বেগে প্রদক্ষিণ করছে, ইহার আধান হচ্ছে কিউ এবং ভর হচ্ছে এম, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আর, চৌম্বক ভ্রামক এবং কৌণিক ভরবেগ বের করতে বলেছে, ঠিক আছে। কৌণিক ভরবেগ আর চৌম্বক ভ্রামক আমরা জানি, একটা আধান যদি একটা বৃত্তাকার পথে ঘোরে তাহলে সেটা ইকুইভ্যালেন্ট হয়ে যায় একটা কারেন্টের ইকুইভ্যালেন্ট হয়ে যায় বলে সেখানে একটা চৌম্বক ভ্রামক তৈরি হয়। চৌম্বক ভ্রামক কী জানি, কারেন্ট ইন্টু হচ্ছে তার এরিয়া IA হয়ে যায়। আর কৌণিক ভরবেগ তো হয় সেটা MVR, তোমরা জানো, তাহলে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। কিছু নেই এখানে, সব টার্মগুলো আমাদের জানা, কোনো তো ভ্যালু কিছু বলেনি। কী তাহলে রেশিও বের করতে বলেছে, এটা একবার আমি দেখে নিই। চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগ, এই দুটো আমরা আগে বের করি, তারপর রেশিও করব। চৌম্বক ভ্রামক আর কৌণিক ভরবেগ, ঠিক আছে। একটা ইলেকট্রন ঘুরছে, তার মানে সমতুল প্রবাহ কত হবে, তার সমতুল প্রবাহ I = আমরা কি জানি Q/T হয়, ঠিক আছে। Q/T, এখন T = কি 2π/ω, T হচ্ছে এখানে টাইম পিরিয়ড, একটা টোটাল রোটেশনের টাইম পিরিয়ড। তাহলে এটাকে লিখতে পারি Q/2π/ω, একে যদি সাজিয়ে নিই উল্টে গুণ হয়ে যাবে, এটা হয়ে গেল Qω/2π। এটা বেরোলো কি সমতুল কারেন্টটা। তাহলে চৌম্বক ভ্রামক কত হবে, চৌম্বক ভ্রামক কত হয়, কী অক্ষর দিয়ে লিখি আমরা, মিউ লিখি, মিউ = কি লিখি IA, ঠিক আছে। ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে IA যদি হয়, I এর ভ্যালু কি Q × ω/2π × A, এর ভ্যালু কি, এর ভ্যালু হচ্ছে বৃত্তাকার πr²। তাহলে কাটাকাটি হয়ে কি হয়ে গেল রে ভাই, পাই তো কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 1/2 Qω/r²। ওমেগাটা একটু ভালো করে লিখি, 1/2 Qω/r²। এটা কি বেরোলো, চৌম্বক ভ্রামক বেরোলো। এখন কৌণিক ভরবেগ যদি হয়, কৌণিক ভরবেগ কাকে বলে মনে আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কৌণিক ভরবেগ হচ্ছে রৈখিক ভরবেগের ভ্রামক। রৈখিক ভরবেগ কি হয়, MV, তাকে R দিয়ে গুণ করলে কৌণিক ভরবেগ হয়, তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে MVR। কৌণিক ভরবেগ MVR, V সমান এখন কি হয় ω/r হয়, এর মতো করেই সাজাচ্ছি, ওই জন্য ω/r লিখছি V এর জায়গায়, ω/r × R। তাহলে কি হয়ে যাবে mω/r²। এখন এই দুটো রেশিও চেয়েছিল তাই না, মিউ আর কৌণিক ভরবেগ, তাকে ধরো লিখছি L, কৌণিক ভরবেগকে L লিখি। তাহলে যদি মিউ/L আমরা রেশিও করি, মিউ/L রেশিও করলে দেখো এটা কি হয়ে যাচ্ছে, মিউ এর ভ্যালু লিখছি 1/2 Qω/r²/L এর ভ্যালু mω,
এম ওমেগা আর স্কোয়ার। ঠিক আছে, দেখো ওমেগা আর স্কোয়ার টার্মটা কেটে গেল ওপর নিচে, কেটে গিয়ে কী পড়ে থাকলো, পড়ে থাকলো হচ্ছে কিউ বাই টু এম। তাহলে রেশিওটা আমাদের কত হবে, কিউ বাই টু এম রেশিও হবে। ঠিক আছে, আমরা দেখি কিউ বাই টু এম রেশিও কোথায় আছে। আচ্ছা আচ্ছা, অনুপাতটা এইভাবে দিয়েছে এবং দিয়ে দিয়েছে। আমাদের কি কি বেরোলো, আমাদের বেরিয়েছে কিউ আর টু এম। এখন দেখো টু এম দেওয়া নেই, ঠিক আছে, আমাদের কি বেরিয়েছিল, আমাদের বেরিয়েছে কিউ বাই টু এম। এখন টুটা কনস্ট্যান্ট বলে টুটাকে লেখে নিই, তাহলে কিউ আর এম এর রেশিওর সঙ্গে সমান। তাহলে কোথায় হবে আমাদের, কোন অ্যান্সারটা হবে, আমাদের অ্যান্সার হবে কি অপশান সি, কিউ এবং এম। টুটা কনস্ট্যান্ট বলে ওটাকে অ্যাভয়েড করেছে অ্যান্সারে। চলো এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। 21খানা হয়ে গেছে আর 9টা বাকি। এখানে ছবি দেখে আমরা বুঝতে পারছি ভেক্টর বলেছে কি, এখানে 6টা ভেক্টর আছে। ঠিক আছে, এ বি সি ডি ই, অনেক পুরনো অঙ্ক এটা, অল ইন্ডিয়াতে অনেক এর আগে অনেকবার এটা পড়েছিল, দীনেশের বইতে আমি দেখেছি এটা অনেক আছে। তো চিত্রে দেখো এ বি সি ডি ই এফ, এই 6টা ভেক্টর রয়েছে, মান আর দিক নির্দেশ করে। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক, মানে প্রত্যেকটা আমাদের টেস্টিং করতে হবে, কোশ্চেনে কিছু দেওয়া নেই, অপশান টোটালটা দেখতে হবে। দেখো যদি বলছে বি আর ই কে আমরা যদি যোগ করি, এফ কি পাবো, বি কোনটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, বি আর ই যদি যোগ করতাম, সরি পেনটা চালু করে নিলাম, বি আর ই, এটা তো ইটাকে শিফট করলাম, বি আর ই যোগ করলে দেখো এই দিকে হতো, কিন্তু এফ তো এদিকে ম্যাচিং হচ্ছে না, তাহলে অপশান এ সেটা কিন্তু ভুল। দেখো বি আর ই যোগ করলে এটা হওয়ার কথা, এফ তো হবে না কোনোভাবেই। এবার দেখো সেকেন্ডটা টেস্ট করি, বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে এফ, বি কোনটা, এটা হচ্ছে বি, সি কোনটা, এটা, বি আর সি যদি যোগ করি তাহলে সি এখানে এঁকে নিচ্ছে, বি আর সি যোগ করলে দেখো এটা পাই, এটাও তো এফ নয়, বি প্লাস সি ইকুয়ালস টু তো এফ হচ্ছে না, এফ তো এদিকে, তাহলে অপশান বিও কিন্তু ভুল, অপশান বিও ভুল। অপশান সি যাই, ডি প্লাস সি, ডি কোনটা, ডি ভেক্টর এটা, সি কোনটা, এটা, এটা ডি, এখানে সি এঁকে নিচ্ছি, তাহলে ডি প্লাস সি সবই কোন সূত্র দিয়ে আমরা যোগ করছি, সামান্তরিকের সূত্র, ডি আর সি যোগ করলে দেখো এইটা পাচ্ছি ডি প্লাস সি, সেটাও এফ এর সঙ্গে ম্যাচিং হয় না, তাহলে এটাও ভুল। তিনটে ভুল যখন, ডি এরটাই ভাই কারেক্ট হবে, একটা তো কারেক্ট হবেই। তবু একবার আমরা টেস্ট করে নিই, ডি প্লাস সি, এটা ডি আর এটা হচ্ছে ই, এদিকের ডি এদিকে আনলাম আমরা ই, তাহলে ডি প্লাস সি হচ্ছে এদিকে, এফও সেদিকেই আছে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, এটা ভেক্টরের যোগের সামান্তরিক সূত্র দিয়ে আমরা পাচ্ছি। এরপর যাব আমরা নেক্সট কোশ্চেন, অনেকগুলো আমাদের হয়ে গেছে, 23 নাম্বার কোশ্চেন আমাদের। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, বলেছে সিম্পল হারমোনিক মোশনে সরল দোলগতি সম্পন্ন এবং এম ভর বিশিষ্ট একটি বস্তুকণা আছে, তার সরণ সময় সরণ সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 2 sin পাই টি বাই 2 প্লাস 5 সেন্টিমিটার, সর্বোচ্চ ত্বরণ কত হবে। ঠিক আছে, সর্বোচ্চ ত্বরণ কত হয়, ওমেগা স্কোয়ার এ হয়। আমরা জানি ইকুয়েশন কি হয় সরল দোলকের ক্ষেত্রে, এক্স সমান এ সাইন ওমেগা টি বা ওয়াই সমান এ সাইন ওমেগা টি, তার সঙ্গে একটা কি ফেজ একটা থাকে, ইপক থাকে প্লাস মাইনাস একটা, তাহলে ইকুয়েশন আমাদের হয় ওয়াই সমান এ সাইন ওমেগা টি প্লাস 5, এটা সরল দোলগতির সমীকরণ হয়। দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, দুটোকে কম্পেয়ার করলে দেখো ইকুয়েশনটাকে এর সঙ্গে, তাহলে এ ইকুয়ালস টু পাচ্ছি আমরা 2, আর ওমেগা, ওমেগা মানে হচ্ছে টি এর গায়ে যেটা আছে, টি এর কোইফিসিয়েন্ট, ওমেগা সমান পাচ্ছি কি পাই বাই 2। ঠিক আছে, এ সমান পেলাম 2 আর ওমেগা সমান পেলাম কি পাই বাই 2। এখন এ ম্যাক্সিমাম কত হয়, ত্বরণ কত হয় জানি, ত্বরণ হয় এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এখানে হবে মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। আর ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কোথায় হয়, অ্যাক্সিলারেশন দু ধারে হয় সরল দোলগতিতে, দু প্রান্তে অ্যাক্সিলারেশন হয় সর্বোচ্চ, মাঝখানে অ্যাক্সিলারেশন হয় সর্বনিম্ন। তাহলে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হয় ওমেগা স্কোয়ারে, ঠিক আছে, প্লাস মাইনাস ওমেগা স্কোয়ারে হয়, ওটা আমি বাদ দিলাম। এখন ওমেগা কত, ওমেগা হচ্ছে পাই বাই 2, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে গেল পাই স্কোয়ার বাই 4 ইন্টু এ কত, এ হয়ে গেল 2, তাহলে কাটাকাটি হয়ে কত অ্যান্সার হলো পাই স্কোয়ার বাই 2, পাই স্কোয়ার বাই 2 কোন অপশানে রয়েছে, অপশান ডি। তাহলে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন হলো অপশান ডি, এটা কিন্তু খুব সোজা ছিল, পাই স্কোয়ার বাই 2, ইজি কোশ্চেন ছিল। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেনে। ঠিক আছে, দেখো এইখানে তো এই ধরনের যখনই ইকুয়েশন পাবে তোমরা, এই যে রোয়ের এরকম দিয়েছে এক্স স্কোয়ার বাই এল স্কোয়ার, তোমরা জানবে হয় ডিফারেন্সিয়েশন নয়তো ইন্টিগ্রেশন এখানে আমাদের করতেই হবে। ঠিক আছে, তো কি বলেছে এখানে, একটি নিরেট চোঙাকৃতি দণ্ডের দৈর্ঘ্য বলেছে এল, এল দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলেছে আলফা,
দণ্ডের প্রান্তবিন্দু এক্স ইকুয়ালস টু 0 থেকে এক্স দূরত্বে ঘনত্ব হচ্ছে রো। মানে এখানে দেখো ঘনত্বটা খেয়াল করে দেখো, ঘনত্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঘনত্ব দেখো এক্স স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল বলেছে, মানে এই দিকটা কম ঘনত্বের, দণ্ডের যত এদিকে আসবো ঘনত্ব বাড়বে, এই দিকটা ভারী, এই দিকটা তুলনায় হালকা। ভরকেন্দ্রের দূরত্ব কত হবে? এখানে দেখো একটা ট্রিক আছে, কোন দুটো উত্তর ভুল প্রথমেই বুঝতে পারবে। এই একটা সুষম যদি দণ্ড হতো তার সেন্টার অফ মাস কোথায় হতো? এইখানে হতো সেন্টার অফ মাস, ঠিক আছে, মাঝখানে হতো। কিন্তু দণ্ডটার কী হচ্ছে, যত এদিকে গেছি ঘনত্ব বেশি, এই দিকটার ভর বেশি, তাহলে সেন্টার অফ মাস নিশ্চয়ই এদিকে শিফট হবে, যেদিকে ভর বেশি সেন্টার অফ মাস সেদিকে শিফট হয়। তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে? সেন্টার অফ মাস হবে এরকম দিকের কোনো একটা জায়গাতে সেন্টার অফ মাস হবে। দাঁড়াও এটা কালারটা চেঞ্জ করে দিই, এরকম কোনো জায়গায় সেন্টার অফ মাস হবে, মানে অর্ধেকের চেয়ে বেশি হবে। যদি এটা সুষম দণ্ড হতো তাহলে সেন্টার অফ মাস হতো একদম মিড পয়েন্টে, কিন্তু যেহেতু এই দিকটায় ঘনত্ব বেশি তাহলে সেন্টার অফ মাস একটু এদিকে হবে। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে যে এখান থেকে দূরত্ব কত, আমাদের রাইট অ্যান্সারটা অবশ্যই গ্রেটার দ্যান হবে L/2, গ্রেটার দ্যান L/2 হবে অ্যান্সারটা। আমরা এমনি বুঝতে পারছি আমাদের লজিক খাটিয়ে, গ্রেটার দ্যান L/2 মানে L/2 মানে কি 0.5, 0.5-এর থেকে বেশি কত হবে? এইটা কত হচ্ছে 2/3, 2/3 হচ্ছে 0.66 L, মানে এটা হতে পারে। এটা L/2 দিয়েছে, এটা তো হতে পারেই না কারণ এদিকে ঘনত্ব বেশি। এটা দিয়েছে L/3, তাহলে এটাও হতে পারে না, এই দুটো হতেই পারে না কিছুতেই, কারণ আমরা আমাদের লজিক খাটিয়ে কমন সেন্স খাটিয়ে বুঝতে পারছি সেন্টার অফ মাস L/2 এর চেয়ে বেশি ডিস্টেন্স হবে, কারণ এই দিকটা বেশি ভারী। তাহলে এই দুটো অ্যান্সার এমনি প্রথমে বাদ চলে গেল। যদি তুমি ক্যালকুলেশন কিছু নাও করো তাহলে কিন্তু তোমরা ইন্টেলিজেন্স গেস করতে পারবে যে অ্যান্সারটা যেহেতু গ্রেটার দ্যান L/2 হয় তো A আর D এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার, ঠিক আছে। কিন্তু A আর D এর মধ্যে কোনটা অ্যাকচুয়াল অ্যান্সার হবে তা ক্যালকুলেশন করা ছাড়া কিন্তু করা যাবে না। তো যদি ক্যালকুলেশন আমরা করি, আমার রোয়ের এক্সপ্রেশনটা লাগবে, রোয়ের এক্সপ্রেশনটা, ঠিক আছে, এটাকে আমি এখানে তুলে দিই, বাকি সমস্ত ডেটা আমাদের আছে। আচ্ছা গ্রিন দিয়ে করি, ঠিক আছে। তো এখানে আমরা ক্যালকুলেশন করতে হবে, আমাদের না মাসটা বেস করতে হবে। মাস ইকুয়ালস টু কি, রো ইন্টু ভি হয়, আবার রোটা এক্সের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো সেখান দিয়ে আমরা একটা প্রথমে মাসের এক্সপ্রেশন বের করব, টোটাল মাস ক্যালকুলেশনের একটা এক্সপ্রেশন, টোটাল মাসটা কত হবে জানি না, তারপর সেন্টার অফ মাসের যে আমাদের ফর্মুলা হয় সেই ফর্মুলা আমরা ইউজ করব। আমরা জানি এম ইকুয়ালস টু কী হয়, আমরা জানি এম ইকুয়ালস টু হয় কি, রো ইন্টু ভি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, এখানে একটা ছোট অংশের যদি আমরা মাস নিই, সেটাকে যদি দেখি ডিএম সমান ইকুয়ালস টু কী হবে, রো ইন্টু ডিভি হবে। ডিভি কি, ক্ষুদ্র আয়তন। এখন ক্ষুদ্র আয়তন এর ক্রস সেকশনাল এরিয়া কত বলেছে, আলফা। ক্রস সেকশনাল এরিয়া যদি আলফা হয় তাহলে আলফা ডিভি ইকুয়ালস টু কী লিখতে পারি, আলফা ইন্টু ডিএক্স, তাহলে রো ইন্টু আলফা ইন্টু ডিএক্স, এইটা হলো ডিএম। তাহলে টোটাল মাস কী হবে, এটা হলো ডিএম এর এক্সপ্রেশন। টোটাল মাস হবে কি ইন্টিগ্রেশন ডিএম, ঠিক আছে। ইন্টিগ্রেশন ডিএম করে টোটাল মাস আমরা বের করতে পারি। আবার এক্সসিএম এর আমরা কি ফর্মুলা জানি, সেন্টার অফ মাসের যদি বের করি তাহলে কি হয়, আমাদের হয় m1x1 প্লাস m2x2 বাই m1 প্লাস m2, এটা হয়। এবার এখানে কি করতে হবে, এখানে টোটালটাই হবে আমাদের কি ইন্টিগ্রেশন দেওয়া হবে টোটালটাই। যদি হয় আমি এখান থেকে এখানে করছি, হ্যাঁ জায়গা লাগবে আমার একটু, তাহলে এক্সসিএম ইকুয়ালস টু এটার কি, এটার হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম হবে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স ডিএম, তাই না। ওখানে কি ছিল m1x1 প্লাস m2x2, সেটাকে লিখতে পারি কি ইন্টিগ্রেশন এক্স ডিএম, বাই নিচে কি টোটাল মাস ছিল সেটাকে লিখতে পারি কি ইন্টিগ্রেশন অফ ডিএম, ঠিক আছে। এটাকেই ইন্টিগ্রেশন দিয়ে লিখছি, আমাদের এই ক্ষেত্রে এরকম হয়ে গেল। কেন ইন্টিগ্রেশন দিয়ে লিখতে হচ্ছে, কারণ মাসটা সমস্ত জায়গায় সেম নয়, যত আমরা ডান দিকে যাব তত হচ্ছে ডেনসিটি বাড়ছে, সেজন্য মাসটাও তত বাড়ছে। এখন যদি এটা আমরা ইন্টিগ্রেশনে বসাই, দেখো এখানে একটা কনস্ট্যান্ট রয়েছে কিছু, দেখো রো 0 এটা হচ্ছে কনস্ট্যান্ট, এল স্কোয়ারের লেন্থ সেটা হচ্ছে কনস্ট্যান্ট। আবার দেখো এইখানে যদি ভ্যালুটা বসাই, এখানে আলফা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ডিএম এর ভ্যালু যদি বসাই কনস্ট্যান্টগুলো বাইরে চলে আসবে, তাহলে এখানে থাকবে কি, এখানে হবে রো 0 ইন্টু কী হবে, ইন্টু হবে ওইখান থেকে একটা আলফা বেরোবে, তাহলে রো 0 ইন্টু আলফা বাই
বাই এখানে আছে এল এর স্কোয়ার, তাহলে এল এর স্কোয়ার এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, রো জিরো আলফা বাই এল এর স্কোয়ার। আমরা কী করছি, ডিএম এর ভ্যালুটা বসাচ্ছি, বুঝতে পারছো, রো এর ভ্যালুটা এখানে বসিয়ে নিয়ে ডিএম এর জায়গায় বসাচ্ছি। তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে কী থাকছে, হয়ে যাচ্ছে এক্স কিউব ইন্টু ডিএক্স। ঠিক আছে, এক্স কিউব ইন্টু ডিএক্স। এক্স কিউব কী করে হলো, এখানে একটা এক্স রয়েছে, ঠিক আছে, আর ডিএম এর ভ্যালু থেকে একটা এলো, তাহলে এটা হয়ে গেল কি এক্স কিউব ইন্টু হচ্ছে এক্স কিউব ইন্টু হচ্ছে ডিএক্স। বাই নিচে কি হবে, নিচে হবে ইন্টিগ্রেশন ডেল্টা এম, মানে জায়গাটা কম হয়ে গেল, রো জিরো ইন্টু আলফা বাই এল স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশান কি হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ডিএম, এক্স স্কোয়ার ডিএম। কেন হলো, তার কারণ হচ্ছে এখানে না আমরা রো এর ভ্যালুটা বসাচ্ছি, এখানে আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, এইখানটা তোমাদের একটু স্টেপ জাম্প করলে অসুবিধা হবে, ঠিক আছে। এইখানে না এই যে রো এর ভ্যালুটা আছে এখানে বসাচ্ছি, এখানে যদি বসাই তাহলে এটা কী হয়ে যাবে, রো জিরো ইন্টু আলফাটা আগে থাক, তারপরে এক্স স্কোয়ারটা থাক বাই এল স্কোয়ার, এটা কনস্ট্যান্ট ইন্টু ডিএক্স। ঠিক আছে, এইটা ছিল, এটা বসাচ্ছি তো, তাহলে এখানে আগে থেকে একটা এক্স ছিল, আর এখানে এক্স স্কোয়ার গুণ হয়ে গেছে এক্স কিউব, আর নিচে তো বুঝতেই পারছো এটা হয়েছে। তাহলে দেখো এই যে কনস্ট্যান্ট টার্মটা বাইরে বেরিয়ে গেছে, এটা কেটে গেল ওপর নিচে, এটা কেটে গেল, তাহলে ইন্টিগ্রেশন কি এক্স কিউব ডিএক্স, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশনের লিমিট কী হবে, এদিকটা জিরো এক্সের ভ্যালু, এদিকে এক্সের ভ্যালু হচ্ছে এল, তাহলে জিরো টু এল ইন্টিগ্রেশনের লিমিট দুটোতেই, নিচে ওপরে দুটোতেই জিরো টু এল ইন্টিগ্রেশনের লিমিট। একটু ওপরে আমি লিখছি, এক্স কিউবের ইন্টিগ্রেশন কী হবে, এক্স টু দি পাওয়ার 4/4, আপার লিমিট হচ্ছে এল, সেটা যদি বসিয়ে দিই তাহলে ওপরে হয়ে যাচ্ছে কি এল টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4, নিচে কি হয়েছে এক্স স্কোয়ার, তার ইন্টিগ্রেশন আপার লিমিট এল, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে হচ্ছে কি এটা এল কিউব বাই হচ্ছে 3। তাহলে দেখো এল টু দি পাওয়ার 4 এল কিউব, এল কেটে যাচ্ছে একটা, থাকছে একটা এল, 3টা ওপরে চলে যাচ্ছে বাই হয়ে, নিচে আছে 4, মানে 3l/4। দেখো এর কোনো শর্টকাট মেথড নেই, ইন্টিগ্রেশনটা তোমাদের করতেই হবে, কিন্তু একটা ট্রিক তোমাকে বললাম যে তুমি একটু গেস করতে পারো দুটোকে বাদ দিয়ে, না হলে আমাদের ভর কেন্দ্রের অবস্থান কী বেরোলো 3l/4। ঠিক আছে, ক্যালকুলেশনটা এখানে টোটাল করা আছে, এটা খুব একটা কিন্তু সহজ ছিল না। তাহলে 3l/4 কোথায় আছে, অপশান ডি 3l/4। তো এখানে কারেক্ট অ্যান্সার হলো অপশান ডি। আর 6টা আমাদের টার্গেট হচ্ছে, আজকে কটা করবো আমরা, আজকে 30টা অঙ্ক করব, এটা আমাদের টার্গেট রয়েছে। দেখো চিত্রে কী রয়েছে এখানে, এটা সহজ বুঝতেই পারা যাচ্ছে। দেখো এখানে একটা ইউনল আছে, ইউনলে এটাকে আমি ওপরে তুলে দিই, একটা ইউনল আছে, 3টি ভিন্ন ঘনত্বের তরল আছে, আলাদা আলাদা ডেনসিটির 3টে তরল আছে, তাদের ডেনসিটিগুলো বলে দিয়েছে রো 1 রো 2 রো 3, চিত্রে কোনটি সঠিক হবে। ঠিক আছে, তো দেখো এখানে না একটা দুদিকে কি হয়, চাপ সমান হয়, আমরা এই জায়গাটা ধরে নিই, এই জায়গাটাতে এদিকেও যা চাপ এদিকেও তাই চাপ হবে। এখন এই জায়গাটাতে চাপ কত, উচ্চতা এইচ, ঘনত্ব রো, তাহলে এখানে চাপ কত এইচ, এইচ রো 1g, এখানে চাপ কত, এই ঘনত্বটা বলেছে, এই তরলের ঘনত্ব বলেছে রো 2, তাহলে এখানে চাপ কত h/2 ইন্টু রো 3 ইন্টু জি। তাহলে বাম দিকে মোট চাপ কত, এই দুটো যোগ h রো 1g প্লাস হচ্ছে h/2 রো 3g, এটা হচ্ছে বাম দিকের নলে মোট চাপ। ডান দিকের নলে মোট চাপ কত হবে, h উচ্চতা আর রো 2 হচ্ছে ঘনত্ব, তাহলে h রো 2g, তাহলে এটার যোগফল আমরা কি লিখতে পারি, ইকুয়েশান h রো 1g প্লাস h/2 রো 3g, এটা হলো কি লেফট সাইডে টোটাল প্রেসার, রাইট সাইডে প্রেসার কত h ইন্টু রো 2 ইন্টু জি। এখন দেখো দুদিকে অনেকগুলো টার্ম কেটে যাচ্ছে, দেখো সব এইচগুলো কেটে যাচ্ছে দুদিকে, সব জিগুলোও কেটে যাচ্ছে দুদিকে। ঠিক আছে, তাহলে রো 3 জিগুলো কেটে গেছে, এই জিটাও কেটে গেছে, তাহলে রো 3 কত হবে, রো 2 মাইনাস রো 1, তাকে 2 দিয়ে গুণ, তাহলে রো 3 হবে 2 ইন্টু রো 2 মাইনাস রো 1।
কোন অপশান? তাহলে এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি। তাহলে অপশান সিটা হচ্ছে এখানে কারেক্ট। রো 3 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু রো 2 মাইনাস রো 1। এটা কিন্তু সহজ ছিল, এটা তোমরা সবাই পারতে, ঠিক আছে? ক্লাস 11 থেকে এসেছে এটা। নেক্সট দেখো, এটাও কাইনেমেটিক্সের 11-এর অঙ্ক। কি বলেছে? বলেছে একটা 10 কেজি ভর রয়েছে, 10 কেজি ভর সম্পন্ন একটা বস্তু আছে, ঠিক আছে? 10 কেজি ভর সম্পন্ন একটা বস্তু, তার বেগ সময় লেখচিত্র আঁকা আছে। প্রথম 2 সেকেন্ডে বস্তুর কৃতকার্য কত? এখন আমরা জানি তো এস সমান ভিটি হয়। প্রথম 2 সেকেন্ডে বলেছে, তাহলে প্রথম 2 সেকেন্ডের কাজ বের করতে হবে। তাহলে এটা ধরো 10 সেকেন্ডের ছবি এঁকেছে 2 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে যেটা এরিয়া হবে সেটাই আমাদের অ্যান্সার হবে, কারণ ভিটি লেখচিত্রের এরিয়াটা হয় কি? এরিয়াটাই হয় অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? এখন 2 সেকেন্ডের এই যে এরিয়াটা বের করব, 2 সেকেন্ড পরের বেগটা বের করতে হবে। 2 সেকেন্ড পরের এই বেগটা যদি ভি বের করি, ভি ইকুয়ালস টু কী হবে? ইউ মাইনাস এটি হবে। এ মন্দন নিয়ে চলেছে। এখন আমরা এ কী করে ক্যালকুলেশন করব? ভিটি লেখচিত্রের স্লোপটা হচ্ছে, নতিটা হচ্ছে ত্বরণ হয়। তাহলে এ সমান হচ্ছে গ্রাফের এখানে নতি, মানে হচ্ছে নতি মানে হচ্ছে স্লোপ। গ্রাফের নতি কত হবে? নেগেটিভ নতি আছে, দেখো মাইনাস আছে নতি। কোনটা? এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনটা হচ্ছে স্থূলকোণ। তাহলে নতি কত হচ্ছে? নতি হচ্ছে 50 বাই বেসটা হচ্ছে 10, তার মানে হচ্ছে -5। মানে এটা বস্তুটা -5 কিন্তু মন্দন নিয়ে চলছে বস্তুটা, ঠিক আছে? তাহলে 2 সেকেন্ড পরের যদি বেগ বের করি, ভি সমান ইউ মাইনাস এটি ইউ, প্রাথমিক বেগ কত দেখতে পাচ্ছি এখানে? 50। গ্রাফে কিন্তু ডেটাগুলো দিয়েছে, তাহলে 50 মাইনাস এ হচ্ছে 5, 2 সেকেন্ড পরে 2, 5 ইন্টু 2 10, 50 মাইনাস 10 মানে হচ্ছে 40, তার মানে এইটা হচ্ছে 40। 2 সেকেন্ড পরের বেগটা হচ্ছে 40, ঠিক আছে? তাহলে এস কত হবে? প্রথম 2 সেকেন্ডে কত সে দূরত্ব গেছে। কেন দূরত্বটা আমরা বের করব? কারণ কাজ সমান জানি কি এফ ইন্টু এস হয়, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব এস, এস সমান অতিক্রান্ত দূরত্ব, সেটা সমান কি হবে? গ্রাফটার এরিয়া, 2 সেকেন্ডের এরিয়া। ট্রাপিজিয়ামের এরিয়া কত হয়? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটোর যোগফল ইন্টু তাদের মধ্যে হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে হাফ ইন্টু এই বাহুটা কত? 50, এই বাহুটা কত বেরোলো? ক্যালকুলেশন করে বেরোলো 40। তাহলে আমাদের বেরোচ্ছে 50 প্লাস 40, তাদের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2, 50 প্লাস 40 ইন্টু 2, 2 2 কেটে গেল। তাহলে আমাদের ক্যালকুলেশন করে কত বেরোলো? এরিয়াটা হচ্ছে 90। আমি ইউনিট কিছু লিখছি না কিন্তু, ঠিক আছে? অ্যাক্সিলারেশান এখানে এক্ষেত্রে মন্দন বেরিয়েছে কত? 5, আর এস বেরিয়েছে কত? 90, ঠিক আছে? এইবার কাজ যদি আমরা করি ডব্লু, সেটাই তো চেয়েছে। ডব্লু সমান কি? ডব্লু সমান হচ্ছে এফএস। এফ কি? এফ মানে হচ্ছে এম এ নিউটনস ল ইন্টু এস। এর জন্য মাইনাস একটা আসবে। এখন মাস কত বলেছে? মাস বলেছে 10, তাহলে 10 ইন্টু অ্যাক্সিলারেশান কত? -5 ইন্টু এস কত? এস হচ্ছে 90, তাহলে 5 10 50 ইন্টু 5 9 45, তাহলে -4500। এসআইএ করেছি টোটাল অঙ্কটাই জুল, তাহলে -4500 জুল। আমি গ্রাফিক্যালি করলাম, দেখো এরিয়া বের করলাম, সেখান থেকে দূরত্ব পেয়েছি, স্লোপ বের করলাম, সেখান থেকে অ্যাক্সিলারেশান পেয়েছি, কার্য এফএস এমএএস করে নিয়েছি, সব ভ্যালুগুলো বসিয়েছি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। অপশান সি 4500 জুল। 26 আর 4টে বাকি, আর 4টে করলেই ভাই আমরা ক্যাটাগরি 1 শেষ করে ফেলবো। জয়েন্টটা বুঝতে পারছো তো? মানে টাইমের সঙ্গে তোমাদের কিন্তু লড়াই, ঠিক আছে? সময়ের সঙ্গে তোমাদের যুদ্ধ হবে। এটা দেখো, এটা অনেক পুরনো আসলে আইআইটির অঙ্ক একটা। এটা কিন্তু তোমাদের দেখবে বইয়েতে, অনেক বইয়েতে এটা এঁকে করে দেওয়া থাকে, থিওরিতেই থাকে। বলছে নততল বরাবর একটা বস্তুকে ওপরের দিকে ওঠাতে গেলে F1 বল প্রয়োগ করতে হয়, মানে ওপরের দিকে টানছি কিন্তু যাচ্ছে না। আবার একই বস্তুকে নততল বরাবর প্রথম ঠেকাতে F2 বল প্রয়োগ করতে হয়, মানে দুটো ক্ষেত্রে ফ্রিকশানের দিকটা হচ্ছে আলাদা হবে। যদি নততলের সঙ্গে বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, ঘর্ষণ গুণাঙ্ক মিউ মানে কি তোমরা জানো? নততলের সঙ্গে কোণ যদি থিটা হয়, ট্যান থিটা ইকুয়ালস টু মিউ হয়, তাহলে F1 আর F2 দুটো রেশিও চেয়েছে। এটা কিন্তু থিওরিতে বইয়ে করা থাকে। আমার অনেকটা জায়গা লাগবে এটায়, ঠিক আছে? এটাই আমার অনেকটা জায়গা লাগবে।
ঠিক আছে, আমাকে দুটো ছবি আঁকতে হবে। এখানে আমরা একটা নততলের ছবি আঁকছি। ঠিক আছে, নততলে এখানে একটা বস্তু রয়েছে, অ্যাঙ্গেল ধরছি আমরা থিটা, বস্তুটার ওয়েট ধরছি নিচের দিকে কাজ করছে ডব্লু। তাহলে তোমরা জানো কি এই কোণটা হয় থিটা, এটা কি হয়, এটা হয় ডব্লু কস থিটা, এদিকে কি হয়, এটা হয় ডব্লু সাইন থিটা। ঠিক আছে, এদিকে হচ্ছে লম্বটা কাজ করে, লম্ব প্রতিক্রিয়া, তাহলে এন ইকুয়ালস টু কী হয়, এন ইকুয়ালস টু হয়ে যায় ডব্লু কস থিটা। ঠিক আছে, এবার এখানে কি হচ্ছে, F1 ফোর্স হচ্ছে ওপরের দিকে টানছি, মানে বস্তু ওপরের দিকে যেতে চাইছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাডিশনাল যে ফোর্স রয়েছে F, সেই ফোর্সটা এই দিকে প্রয়োগ করেছি, সেটার ভ্যালু হচ্ছে F1। একটুখানি মোটা করি এটাকে, হ্যাঁ কালিটাকে। তাহলে F1 কাজ করছে ওপরের দিকে, F1 ওপরের দিকে কাজ করছে, কিন্তু বস্তু ওপরের দিকে যেতে চায়, যেতে পারছে না। তাহলে ফ্রিকশান কোন দিকে কাজ করবে, ফ্রিকশান কাজ করবে নিচের দিকে। তাহলে এইখানে নিচের দিকে ফ্রিকশান কাজ করছে এফ ফ্রিকশানের ভ্যালু কত হয়, ফ্রিকশান হয় মিউ এন, এনের ভ্যালু হচ্ছে ডব্লু কস থিটা, তার মানে কি মিউ ডব্লু কস থিটা। তাহলে মিউ ডব্লু কস থিটা কাজ করছে নিচের দিকে, ডব্লু সাইন থিটা কাজ করছে নিচের দিকে, F1 কাজ করছে ওপরের দিকে। তাহলে যদি এটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে F1 ইকুয়ালস টু কী হবে, F1 হচ্ছে নিচের দিকে যে দুটো ফোর্স আছে তাদের অ্যাডিশান হবে। তাহলে F1 ইকুয়ালস টু কী হবে, ডব্লু কি আছে সাইন থিটা প্লাস এটা ফ্রিকশানটা মিউ ডব্লু কস থিটা। তাহলে এটা হলো আমাদের F1 এর এক্সপ্রেশন। এখন ফোর্সটা ওপরের দিকে অ্যাপ্লাই হয়েছে, বস্তুর গতি প্রবণতা ওপরের দিকে, কিন্তু স্ট্যাটিক ফ্রিকশান নিচের দিকে ওকে ধরে রেখেছে। এরপর হচ্ছে ফোর্সটা একটু আমরা কমাবো, একই রকমের ছবি হবে, ফোর্সটা আমরা একটু কমাচ্ছি। এখানে আরেকবার আমি নততলে আঁকছি, বাকি আঁকাগুলো সেম। এখানে বস্তুটা আছে, অ্যাঙ্গেলটা থিটা, ডব্লু কাজ করছে নিচের দিকে, এদিকে কাজ করছে কি ডব্লু কস থিটা, এদিকে কাজ করছে ডব্লু সাইন থিটা, এদিকে কাজ করছে এন। ঠিক আছে, এবার ওপরের দিকে কাজ করছে F2, এই দিকে কাজ করছে এক্ষেত্রে ওপরের দিকে কাজ করছে F2। ঠিক আছে, F2 ওপরের দিকে কাজ করছে, কিন্তু এখানে গতি প্রবণতা হচ্ছে কি নিচের দিকে, ও নিচের দিকে পিছিয়ে পড়তে চাইছে। ফলে ফ্রিকশান এক্ষেত্রে ফ্রিকশান ওপরে আছে, F ইকুয়ালস টু মিউ এন, এনের যদি ভ্যালু বসিয়ে দিই মিউ ডব্লু কস থিটা। তাহলে ফ্রিকশান ওপরে কাজ করছে। তাহলে এখানে দেখো, এখানে এই দুটো ফোর্সের যোগ হচ্ছে এই ফোর্সটা, তাহলে এখানে F2 সমান কি লিখতে পারি, এখানে F2 ডব্লু সাইন থিটা মাইনাস এটা হবে ফ্রিকশান। তাহলে F2 সমান এখানে হচ্ছে কি ডব্লু সাইন থিটা মাইনাস মিউ ডব্লু কস থিটা, এটা হলো F2। তাহলে এটা হলো F1 আর ওটা হলো F2। ঠিক আছে, আমাদের কোশ্চেনে কি চেয়েছিল, আমাদের কোশ্চেনে চেয়েছে F1 F2 রেশিও। তাহলে আমরা যদি রেশিও করি F1 বাই F2, F1 কত ডব্লু সাইন থিটা প্লাস মিউ ডব্লু কস থিটা, F2 কত ডব্লু সাইন থিটা মাইনাস মিউ ডব্লু কস থিটা। দেখো ডব্লুগুলো তো কেটে যাচ্ছে, সমস্ত ডব্লুগুলো কেটে যাচ্ছে, কমন নেই যদি ডব্লুগুলো কেটে যাবে। এবার যদি ওপর নিচে কস থিটা দিয়ে ভাগ করি, কেন কস থিটা দিয়ে ভাগ করছি, কারণ কোশ্চেনে মনে রাখো মিউ দেওয়া ছিল, ট্যান থিটাতে মিউ আমরা বসাতে পারি। নততলের কোণ যদি থিটা হয়, ট্যান থিটা ইকুয়ালস টু মিউ হয়। তো মিউ যদি বসাতে চাই, ট্যান আনতে গেলে ওপর নিচে কস দিয়ে ভাগ করতে হবে, ওপর নিচে কস দিয়ে ভাগ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে কি ট্যান থিটা প্লাস এটা হয়ে যাচ্ছে মিউ, কস থিটাটা কেটে যাচ্ছে, এখানেও হয়ে যাচ্ছে ট্যান থিটা মাইনাস মিউ। ঠিক আছে, এবার ট্যান থিটা সমান কি বলা ছিল কোশ্চেনে, ট্যান থিটা সমান কোশ্চেনে বলা ছিল 2 মিউ হবে, ট্যান থিটা সমান 2 মিউ। তাহলে যদি 2 মিউ এখানে বসাই, ওপরে হয়ে যাচ্ছে 2 মিউ প্লাস মিউ, আর এখানে হয়ে যাচ্ছে 2 মিউ মাইনাস মিউ। ঠিক আছে, 2 মিউ প্লাস মিউ, 2 মিউ মাইনাস মিউ, তাহলে উপরে হয়ে যাচ্ছে 3 মিউ আর নিচে হয়ে যাচ্ছে মিউ। তাহলে কাটাকাটি করে এটা কত হয়ে যাচ্ছে 3/1, বা কাটাকাটি করে এটা হচ্ছে 3। তাহলে আমাদের দেখতে হবে 3 অ্যান্সার কোনটায় আছে,
ঠিক আছে, এই ধরনের কিন্তু থিওরিতে করা আছে তোমাদের টেক্সট বুকে, সেটা একটু দেখবে। একটা পুরনো আইআইটির একটা কোশ্চেন ছিল, আমার মনে আছে এটা। তো এই ধরনের একটা সলিউশন হলো, একটু এটা বড়, কিন্তু এটা করতে হবে ধৈর্য নিয়ে, তোমাদের ধৈর্য হারালে হবে না। তাহলে আমাদের অ্যান্সার বেরোলো কি 3 অ্যান্সার কিসে রয়েছে? অপশান ডি। তাহলে এখানে অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। তাহলে 27টা কোশ্চেন দেখো, দেখতে দেখতে কিন্তু আজকের ক্লাসে আমরা শেষ করে ফেলেছি। 27খানা কোশ্চেন, কম নয় 27টা কোশ্চেন। এরপর আমরা যাব এখানে নেক্সট কোশ্চেনে, আর 3টে কোশ্চেন, আর 3টে কোশ্চেন করলেই আমরা কিন্তু আজকের ইকুয়েশন আমাদের যেটা লক্ষ্য সেটা আমাদের সলভ হয়ে যাবে। তো বলেছে হোয়াট আর দ্য চার্জেস স্টোর ইন দ্য 1 মাইক্রোফ্যারাড অ্যান্ড 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার ইন দ্য সার্কিট অ্যাজ শোন ইন দ্য ফিগার ওয়ান্স দ্য কারেন্ট বিকাম স্টেডি। ঠিক আছে, তো স্টেডি স্টেট কাকে বলে? প্রথমে হচ্ছে ক্যাপাসিটারগুলো চার্জিং হয়, তারপরে স্টেডি স্টেট চলে আসে। স্টেডি স্টেটে কী হবে? এই সার্কিটটা দিয়ে কারেন্ট ফ্লো হবে, আমি তোমাদের বলে দিচ্ছি। এই পাথটা দিয়ে কারেন্ট ফ্লো হবে স্টেডি স্টেটে, কিন্তু এখানে কোনো ফ্লো হবে না। স্টেডি স্টেটে এরা ফুল চার্জ হয়ে গেছে, তোমরা জানো ডিসি কারেন্ট সেটা কিন্তু ক্যাপাসিটারের মধ্যে দিয়ে যেতে পারে না, ফলে স্টেডি স্টেটে কী হবে? এইগুলো দিয়ে কিছু ফ্লো হবে না। কিন্তু কী হয়েছে? এখানে চার্জ স্টোর হয়ে আছে। এখানে যে চার্জ স্টোর হয়ে আছে, তোমরা দেখো দুটো ক্যাপাসিটারই এ আর বি এর মধ্যে কিন্তু কানেক্টেড, এ আর বি এর মধ্যে কানেক্টেড। তাহলে এখানে না দুটো ক্যাপাসিটারের আমরা কি ফর্মুলা জানি? সি ইকুয়ালস টু কী হয়? কিউ বাই ভি হয়। তার মানে ক্যাপাসিটারে যে আধান রয়েছে কিউ ইকুয়ালস টু সিভি দিয়ে বের করতে হবে। এবার দেখো দুটো ক্যাপাসিটার না, এখানে দেখো একই প্রান্তের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ভি এ বি, দুটোই দেখো এ আর বি এর মধ্যে কানেক্টেড। তাহলে এখানে এ আর বি এর মধ্যে আমাদের ভোল্টেজ বের করতে হবে, এ আর বি এর মধ্যে ভোল্টেজ কত হয়। ঠিক আছে, আমরা তাহলে বের করছি প্রথমে ভি এ বি, এ আর বি এর মধ্যে ভোল্টেজ। এ আর বি এর মধ্যে ভোল্টেজ আমরা কী করে পাবো? ভি ইকাস টু আমরা ইউজ করব, ভি ইকাস টু হচ্ছে আই আর, আচ্ছা ভি দেখো ভোল্টেজটা না এখানে 6 ভোল্ট ভোল্টেজ আছে। স্টেডি স্টেটে কারেন্টের পাথ কি? এইটা হচ্ছে কারেন্টের পাথ স্টেডি স্টেটে। ঠিক আছে, স্টেডি স্টেটে এটা কারেন্টের পাথ। এই দুটো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, এই দুটোর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায় তাহলে ভোল্টেজ, এই 6 ভোল্ট ভোল্টেজটা ড্রপ হয়েছে 1 কিলো ওহম রেজিস্ট্যান্সে আর 2 কিলো ওহম রেজিস্ট্যান্সে। তাহলে এই ভোল্টেজটা 1:2 রেশিওতে ভাগ হয়েছে। ঠিক আছে, 1:2 রেশিওতে। তাহলে 6 ভোল্ট ভোল্টেজের কতটা এখানে পড়বে? তাহলে 6 ইন্টু আনুপাতিক ভাগ হার ক্লাস 10-এ যেটা করেছো 2 বাই নিচে হবে কি 1 + 2 মানে 3, এটা তাহলে 2 ইন্টু 2 সেটা হবে কি 4 ভোল্ট। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই যে 6 ভোল্ট ভোল্টেজটা আমরা এখানে দিয়েছি, 6 ভোল্ট ভোল্টেজটা, তার মধ্যে এইখানে পড়েছে কত? 4 ভোল্ট ভোল্টেজ, 4 ভোল্ট ভোল্টেজ পড়েছে এখানে, বাকি 2 ভোল্ট ভোল্টেজ পড়েছে এইখানে। এই রেজিস্ট্যান্স 2 ভোল্ট, এখানে 4 ভোল্ট ড্রপ হয়েছে। তাহলে এদের এই দুটো ক্যাপাসিটারের প্রান্তীয় বিভব প্রভেদ কত? দু প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত আছে? 4 ভোল্ট। এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, কারণ কারেন্ট তো যাচ্ছেই না এই ব্রাঞ্চেও তো কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই 4 কিলো ওহম রেজিস্ট্যান্সগুলোতে কোনো ভোল্টেজ ড্রপ হবে না, টোটাল ভোল্টেজটাই কিন্তু ক্যাপাসিটারে পড়বে। তাহলে প্রথম ক্যাপাসিটারের চার্জ কত হবে? Q1 যদি বের করি তাহলে সেটা হবে C1 ইন্টু VAB। C1 কত? 1 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, C1 আছে কত? 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড ইন্টু ভোল্টেজ কত? 4 ভোল্ট। তাহলে কত হবে? 4 মাইক্রোকুলম। ঠিক আছে, Q1 কত বের হলো? 4 মাইক্রোকুলম। Q2 যদি ক্যালকুলেশন করি সেটা হবে C2 ইন্টু VAB। C2-র ভ্যালু কত? C2-র ভ্যালু হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, 2 মিউএফ ইন্টু কত? 4 ভোল্ট। তাহলে হচ্ছে 8 মাইক্রোকুলম। তাহলে 4 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম, 4 আর 8 কোন অপশানে রয়েছে? অপশান বি। তাহলে এখানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো একদম ক্যাপাসিটারের এটা খুব একটা শক্ত কিছু ছিল না। ঠিক আছে, আর কটা বাকি আমাদের? আর হচ্ছে 2টো বাকি, এটা নামিয়ে নিচ্ছে। ঠিক আছে, এখানে দেখো কাইনেমেটিক্সের কোশ্চেনগুলো শেষের দিকে ছিল, মানে বলেছে অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ একটা বডি শো করেছে এখানে, করেসপন্ডিং ভিটি গ্রাফ। দেখো ভালো করে বোঝো যে অ্যাক্সেলারেশন দিয়েছে, ভিটি গ্রাফ দিয়েছে। ভিটি গ্রাফের স্লোপ কি হয়? যদি আমরা কোনো ভিটি গ্রাফ আঁকি, যদি আমরা ভিটি গ্রাফ আঁকি, এখানে প্রথমে আমি একটু বুঝিয়ে দিই। ভিটি গ্রাফের স্লোপ কি হয়? স্লোপ হয় ডিভিডিটি, সেটা হয় অ্যাক্সেলারেশন।
তাহলে অ্যাক্সিলারেশন নিজে সে কি ভিটি গ্রাফের স্লোপ, এখানে অ্যাক্সিলারেশন দেখো কনস্ট্যান্ট, তার মানে ভিটি গ্রাফের স্লোপটা হবে কনস্ট্যান্ট এবং অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে পজিটিভ, মানে ভিটি গ্রাফের স্লোপ হবে পজিটিভ। তাহলে এখানে ভিটি গ্রাফের স্লোপ পজিটিভ, এখানেও ভিটি গ্রাফের স্লোপ পজিটিভ, এখানেও ভিটি গ্রাফের স্লোপ পজিটিভ, এখানে ভিটি গ্রাফের স্লোপ নেগেটিভ। ঠিক আছে, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে কী বললাম আমি, অ্যাক্সিলারেশনের ভ্যালু হচ্ছে পজিটিভ, তাহলে ভিটি গ্রাফের স্লোপ দেখবো যে ভিটি গ্রাফের স্লোপ কী হচ্ছে, ভিটি গ্রাফের স্লোপ পজিটিভ হওয়ার কথা, তিনটেতেই রয়েছে। নেক্সট স্টেপে দেখি, নেক্সট স্টেপে আমি কালারটা চেঞ্জ করি, রেড কালার ধরছি। এখন অ্যাক্সিলারেশন হয়ে গেছে জিরো, অ্যাক্সিলারেশন জিরো মানে ভিটি গ্রাফের স্লোপ জিরো হবে। ভিটি গ্রাফের স্লোপ কোথায় জিরো আছে, এখানে ভিটি গ্রাফের স্লোপ জিরো, এখানেও ভিটি গ্রাফের স্লোপ জিরো, এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে, এখানে ভিটি গ্রাফের স্লোপ, এখানেও জিরো। ঠিক আছে, ঠিক আছে, এটা দেখি। তারপরে নেক্সট আমরা দেখি যে আবার কি হয়েছে, আবার অ্যাক্সিলারেশন দেখো এখানে, এটা ধরো একটা আলাদা কালার করছি, পিঙ্ক কালার করি, এখানে অ্যাক্সিলারেশন আবার পজিটিভ অ্যাক্সিলারেশন, মানে আবার একটা পজিটিভ স্লোপ, আবার পজিটিভ স্লোপ। দেখো এখানে অ্যাক্সিলারেশন, এখানে ভিটি গ্রাফের ভি এর ভ্যালু জিরো হয়েছে, ভি এর ভ্যালু জিরো তো হবে না, এইটা তাহলে এটা ইনকারেক্ট। এখানে দেখো আবার স্লোপ পজিটিভ হয়েছে, আবার স্লোপ পজিটিভ কোথায়, এখানে আবার স্লোপ পজিটিভ। ঠিক আছে, এইখানে বস্তুটা একবার থেমে গেছে দিয়েছিল, বস্তুটা তো থামবে না। দেখো একটা ত্বরণ নিয়ে যাচ্ছিল, হঠাৎ ত্বরণ জিরো হয়েছে, তাহলে বস্তুটা কিন্তু চলতে থাকবে সমবেগে নিউটনের ল অনুসারে। অ্যাক্সেলারেশন জিরো মানে অ্যাপ্লিকেবল ফোর্স জিরো হয়ে গেছে, তাহলে ফার্স্ট ল অনুসারে বস্তুটা কিন্তু চলবে। এখানে বস্তুটাকে জিরো করে দিয়েছিল, বস্তুর বেগ শূন্য, ওই জন্য এটা কেটে দিলাম। তাহলে এখানে কি আবার অ্যাক্সেলারেশন পজিটিভ, আবার স্লোপ পজিটিভ, তাহলে এটা মিলছে, এখানে স্লোপ নেগেটিভ, তাহলে এটা হবে না, তাহলে তিনটে ক্যান্সেল, এটা কারেক্ট। তাহলে এখানে অপশান সি হচ্ছে কারেক্ট। কীভাবে আমরা বুঝলাম, স্লোপ দেখে দেখে, পজিটিভ স্লোপ, অ্যাক্সিলারেশন পজিটিভ তো পজিটিভ স্লোপ, অ্যাক্সিলারেশন জিরো বস্তু সমবেগে চলছে, সমবেগে চলছে, অ্যাক্সিলারেশন আবার পজিটিভ তো আবার পজিটিভ স্লোপ। আর একটা বাকি, চলো শেষ করে নিলাম আমরা দেখে। তো এখানে দেখো এটাও থিওরির, এটাও দেখো ক্লাস 11 যেখানে তোমরা পড়েছিলে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, সেখানে তোমরা পড়েছিলে সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত গুণাঙ্ক, সেটা পড়েছিলে ই, সে ই দিয়ে, এটা থিওরি, এটা আমরাও ছোটোবেলায় পড়েছি, আমিও 11-12 এটা করে এইচএস পরীক্ষায় এটা আমি লিখেছিলাম, আমার মনে আছে। তো এগুলো বইয়ের থিওরিতে আছে, যারা ফর্মুলার আকারে মুখস্থ রেখেছো তাদের ক্ষেত্রে এটা খুবই ইজি, দেখেই তোমরা অ্যান্সার দিতে পারবে। এখানে কি হচ্ছে, একটা বল এইচ উচ্চতা থেকে ড্রপ খাচ্ছে, এখন সংঘাত গুণাঙ্ক যদি ই হয়, অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে এখানে, তাহলে পড়ার পরে কি হয়ে যায়, বেগ কমে যায়। হ্যাঁ, যদি একটু আমি এঁকে দিই এখানে, যদি ধরো আমি দাঁড়াও, গ্রিনটা ভালো দেখতে পাবে তোমরা, যদি ধরো ভি বেগে একটা বল পড়ে, ওপর থেকে একটা বস্তু পড়ে, সংঘাত গুণাঙ্ক যদি ই হয়, যখন ওপরে ওঠে কত বেগে ওঠে, ইভি বেগে ওঠে। ঠিক আছে, ভি বেগে পড়লে ইভি বেগে ওঠে, এটা মনে রাখবে কিন্তু, এটা জয়েন্টের বিভিন্ন অঙ্কে এই ইনফরমেশনটা আমাদের কাজে লাগে। আবার আমরা ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন এখানে করবো না, আমার মনে আছে বা সবাই এটা মনে রাখবে, যদি এই উচ্চতা থেকে পড়ে একটা বস্তু, এই উচ্চতা থেকে পড়লো, কত উচ্চতা ওঠে, ই স্কোয়ার এইচ উচ্চতা ওঠে। তাহলে এইচ উচ্চতা থেকে পড়লো, ই স্কোয়ার এইচ উচ্চতা উঠবে, আবার ই স্কোয়ার এইচ থেকে পড়বে, তারপরে কত উচ্চতা উঠবে, আর একটা ই স্কোয়ার গুণ হবে e⁴h। তাহলে দেখো এই এইচ হাইটটা একবার পড়ছে, ই স্কোয়ার এইচ হাইটটা একবার উঠছে একবার নামছে, সেকেন্ডবারে e⁴h একবার উঠছে একবার নামছে, তাহলে মোট রাস্তা কত হবে, মোট রাস্তা যদি আমরা ক্যালকুলেশন করি, টোটাল পাথ, ধরো আমরা লিখছি টোটাল পাথকে ডি, মোট সরণ, ঠিক আছে, বা এইচও আমরা লিখতে পারি। এইচ হাইটটা একবার পড়েছিল, ই স্কোয়ার এইচ হাইটটা একবার উঠেছে একবার নেমেছে, তাহলে 2 ই স্কোয়ার এইচ প্লাস e⁴h হাইটটা একবার উঠেছে একবার নেমেছে, তাহলে 2 e⁴h প্লাস ডট 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 প্লাস কত পর্যন্ত চলবে, ইনফাইনাইট। সিরিজের অঙ্ক এটা, ঠিক আছে, ম্যাথে তোমরা পড়েছো সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, তো দেখো এগুলো কিন্তু গুণোত্তর প্রগতিতে রয়েছে। ঠিক আছে, প্রথম এইচটা কিন্তু সিরিজে নেই, এটা ছেলেরা ভুল করে, এটা মনে রাখবে, এটা এইচটা সিরিজে নেই। তারপরে কি কমন আসবে দেখো, 2h টার্মটা সবেতে রয়েছে, 2h টার্মটা কমন এসে গেছে, ব্র্যাকেটের ভেতরে কি পড়ে রইল, ই স্কোয়ার, ঠিক আছে, প্লাস e⁴ প্লাস ডট 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 প্লাস ইনফাইনাইট পর্যন্ত। ঠিক আছে, ইনফাইনাইট সিরিজের যোগের ফর্মুলা তোমরা জানো, ম্যাথে পড়েছো। তাহলে এইচ প্লাস 2h, প্রথম পদ কত, ই স্কোয়ার, আর যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে দ্বিতীয় পদ পাই সেটাও ই স্কোয়ার, a/1 - r তোমরা ফর্মুলা পড়েছিলে।
তাহলে হয়ে গেল কি ই স্কোয়ার বাই 1 - ই স্কোয়ার। এটা ম্যাথের ফর্মুলা দিয়ে হলো। ইনফাইনাইট সিরিজে গুণোত্তর প্রগতিতে যোগ করলে কত হয়। তাহলে এইটাকে যদি আমরা সরল করি, এইচটা কমন আসবে, সরল করলে এইচটা কমন এলো, 1 - ই স্কোয়ার ওপরে প্লাস 2 ই স্কোয়ার, তাহলে ওপরে কি থাকবে 1 + ই স্কোয়ার, ঠিক আছে, নিচে 1 - ই স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশনও করা যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার কি হলো, মোট কত পদ যাবে, h × 1 + ই স্কোয়ার বাই 1 - ই স্কোয়ার। কোন অপশানে রয়েছে দেখো, অপশান বি। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। এটা যদি তোমরা মুখস্থ রাখতে তাহলে এটা না ক্যালকুলেশন করেও তোমরা অ্যান্সার দিতে পারতে, ঠিক আছে। তাহলে ক্যাটাগরি 1 এর কোশ্চেন আমাদের কমপ্লিট হলো। 30টা কোশ্চেন আজকে আমরা কমপ্লিট করলাম। এর পরের দিন ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 করব। ক্লাসটা একটু লেন্দি হলো, তোমরা যদি একদিনে না দেখতে পারো 2-3 দিনে কেটে কেটে দেখবে, কিন্তু ওয়ান শট এক জায়গাতে থাকলো। তাহলে 2025 সালের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফিজিক্সের কোশ্চেন টোটালটা আমি সলভ করে দিলাম, 30খানা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে তোমরা নিচে কমেন্টে আমাকে জানাবে। আর এরপরে পার্ট 2টা তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করো। তো এর পরের পার্টটাতে, পার্ট 2তে আমরা কিন্তু ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 সেগুলো আমরা সলভ করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। গুড নাইট, টাটা।